Okay, hello everyone. Assalamu alaikum, sir. Walaikum assalam. নূর মোহাম্মদ আলী আছেন? নীরব, প্রিয়াঙ্কনা, ঐশী, মুর্তজা, Yes, sir. তারেক আজিজ, Yes, sir. আহমেদ আমার, সাকিব হোসেন, আসিফ মাহবুব, Present, sir. তকি ইয়াসির, Present, sir. ইনামুল হাসান, Yes, sir. রাফাত, শাওন, Yes, sir. তাসমিন রেজা, Yes, sir. জাহিদুল ইসলাম, আফ্রিদুর রহমান, রাকিবুল ইসলাম, Yes, sir. মাহমুদ হাসান, Yes, sir. মাহমুদ, ওকে, জাবিউল্লাহ, Yes, sir. শাহরিয়ার আসিফ, Present, sir. সাদিকুল, রাফিউল ইসলাম, Yes, sir. কমাল কুমার, Present, sir. আফরোজা, Present, sir. নাবিলা নুসরাত, Present, sir. পার্থ, Present, sir. ইফাত, Present, sir. মারভি, Present, sir. সুমায়া, Present, sir. মাসুম, Yes, sir. শাহ আলম, Yes, sir. সজল, Yes, sir. ওয়াসিফ, নিশাত, Present, sir. অলোক দাস, শুভ, Yes, sir. শাওন, Present, sir. ফাহিম আল আসাফ, স্যার আমি Present, মিস sir. করে গেছি, অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম ঢোকার। পরে পরে শেষ করে নি। দিয়া, প্রেজেন্ট স্যার। জয়, Yes, sir. নীলা, ইয়েস স্যার। তাসমিন, ইয়েস স্যার। রিমন, Present, sir. রাফি, Yes, sir. মোর্শেদুজ্জামান, শিফা, ইয়েস স্যার। আজওয়াত, Present, sir. মেজবাহুল, Yes, sir. ইয়াসির আরাফাত, Present, sir. ইকবাল হোসেন, Yes, sir. মুহিবার হাসান, Yes, sir. সোহান, মিমি, ইয়েস স্যার। সুমাইয়া, প্রেজেন্ট স্যার। নয়নকান্তি, সিয়াম, পাকেসিকে, স্যার ঐশী। আর কেউ? স্যার অলোক দাস প্রেজেন্ট। আর কেউ? আজকে যে এক্সট্রা ক্লাস, এটা কি আপনাদের অনেকে জানে না নাকি? আচ্ছা, অ্যাটেন্ডেন্স তো ভালোই, 45। আচ্ছা, ওকে, তো আমরা মিডের পরে সিলেবাস শুরু করব। আপনার অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার ডেট কবে ছিল? আজকে না? Yes, স্যার sir. আজ রাত 11টা। ও আচ্ছা, ওকে। স্যার অ্যাসাইনমেন্টে তো মানে কোশ্চেনটা একটু কঠিন, কয়েকটা কোশ্চেন পারতেছিও না, তাহলে স্যার ওগুলোর কি হবে? মানে
আমার কাছে একটু কঠিন লাগতেছে আর কি পার্সোনালি। আর অনেকগুলো এরকম মনে হয়েছে যে ক্লাসে আমরা ফাংশন গুলো করি নাই, বাট অ্যাসাইনমেন্ট করার সময় ফাংশন গুলো ইউজ করা লাগতেছে। তো স্যার এখন কি ফাংশন গুলো ইউজ করে করে করবো? মানে ওকে তো মানে থিওরি ক্লাসে তো পড়ানো হয়নি। থিওরিতে ফাংশন লাগে না, দুই একটা লাগতে পারে, ওগুলা কোশ্চেনের পাশে ব্র্যাকেটে দিয়ে দেয়, দেখেন কোশ্চেনের পাশে লেখা থাকে ফাংশনের নাম, ঠিক আছে? ওকে স্যার। আর স্যার মানে লেখা ছিল কিনা দেখি, নোটিস করিনি মেবি আমি। স্যার আরেকটা হচ্ছে কি যে 2 নাম্বার কোশ্চেনের বি নাম্বারটা স্যার, ওটা মনে হচ্ছিল যে স্যার ক্লাসে মনে হয় করায় নাই এরকম লাগতেছে। একটা কোশ্চেনের বিটা আমরা থিওরিতে দেখাইনি, এটা বাদ। আচ্ছা স্যার, তার মানে 2 এর বি হচ্ছে ওটা বাদ। ওকে স্যার। স্যার আমাদের অ্যাসাইনমেন্টের টাইমটা একটু বাড়ানো যাবে? কেন? কারণ অনেক বেশি সমস্যা পড়ে গেছে, মানে অনেকগুলো অ্যাসাইনমেন্ট একসাথে চলে আসছে, আমাদের এখন সব শেষ করতে অনেকগুলো আর একটু টাফ স্যার এগুলো, জি করতে স্যার, টাইম লাগতেছে স্যার। বাড়াইলে ভালো হতো। স্যার দুয়ের গুলো স্যার অনেক টাফ স্যার, একটা স্যার নেস্টেড হয়ে হয়ে মানে এত নেস্টেড হয়ে গেছে আমি কনফিউজ হয়ে গেছি দেখে। আপনাদের গত উইকে কিন্তু মিড পরীক্ষা দিলে কিন্তু এই প্রশ্ন, এরকম প্রশ্নই ফেস করতে হতো গত উইকে, কি বুঝলেন? স্যার মিড তো নরমালি সেটা তো হতো আপনি কখন তখন, বললেন? যেভাবে মিড হওয়ার ওভাবে হয়তো হয়তো আমরা পড়েও আসতাম ওভাবে ফ্লোতে। এক নোটিসে তো সব উল্টাপাল্টা হয়ে গেল। উল্টা পাল্টা হয়ে গেছে। স্যার অ্যাসাইনমেন্ট স্যার দুয়ের ডিএর দুইটা সব মিলে অনেক ঝামেলা হয়ে যাচ্ছে। স্যার অ্যাসাইনমেন্ট স্যার দুয়ের ডিএর দুই নিয়ে একটু কথা বললে স্যার ভালো হতো স্যার, ওটা একটু বেশি কমপ্লেক্স মনে হচ্ছে। স্যার একদিন বাড়াই দেন অ্যাসাইনমেন্টটা, ওয়ান ডে। আচ্ছা কালকে রাতে টাইম বাড়ায় দিব না, কালকে রাত 11টা। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমরা মিটের আগে কি দেখছি? আমরা মিটের আগে আমরা ইয়ার ডায়াগ্রাম দেখছি, রিলেশনাল স্কিমা দেখছি, আর হচ্ছে মাইস্কুয়েল দেখছি। স্যার বলেন। আমরা যে চিঠি দিতাম না লাস্ট ইন ক্লাস অ্যাসাইনমেন্ট, ওইটার সলিউশনটা কি দেওয়া যাবে? কোনটার? লাস্ট যে ইন ক্লাস অ্যাসাইনমেন্টটা দিলাম, ইন ক্লাস অ্যাসাইনমেন্ট 2। আপনার প্রবলেম থাকলে কাউন্সিলিং এ এসে বুঝিয়ে নিন। ওকে স্যার। ওকে, সো আফটার মিডের পরে আমাদের মোটামুটি কয়টা, 4টা অথবা 5টা টপিক পড়াইতে হবে। সো সব 5টা টপিকের মধ্যে একটা হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা, হচ্ছে সিমিলার টু মাইস্কুয়েল। মাইস্কুয়েলে করি যারা লিখতে পারে না তারা এই টপিকটা পারবেন না, বলতে গেলে মাইস্কুয়েলই আসলে। আর হচ্ছে ইন্ডেক্সিং আছে, ইন্ডেক্সিং থেকে আমরা 2টা টপিক পড়াবো, হচ্ছে B+3 হচ্ছে হ্যাশিং। কমপ্লিট আসলে অ্যালগরিদম কোর্সের মতো, এগুলো হচ্ছে অ্যালগরিদমের মতো কিছু সিমুলেশন লিখবেন। তারপরে যেটা পড়াবো ট্রানজ্যাকশন পড়াবো, এটাও সিম্পল একটা সিমুলেশন, ইজি টপিক। এবং সবচেয়ে লেন্দি যে টপিকটা পড়বেন সেটা হচ্ছে নর্মালাইজেশন। এটা একটু লেন্দি টপিক, এটার ভিতরে অনেকগুলো সাব টপিক আছে এটার ভিতরে, এবং এই টপিকটা লেন্দি এবং এটা সিমুলেশনগুলো মোটামুটি স্টুডেন্টরা ভুল করে, অর্থাৎ এই জায়গাটাতে আপনাদের মার্কস কাটার মতো জায়গা, বাদ বাকিগুলোতে মার্কস কাটার মতো তেমন স্কোপ নাই, মোটামুটি একটু লেখাপড়া করলে ফুল মার্কস পাবেন। এই টপিকটাও ইজি, এটা আর কি সিমুলেশনগুলো একটু বড় বড় হয় তো অনেকে দেখা যায় যে মাঝামাঝি যে এরপর ট্র্যাক হারায় ফেলে, এই কারণে আর কি, মানে একটু বাসা প্র্যাকটিস করলে এটাও ইজি আসলে। সো মিডের পরে আমাদের টপিকগুলো খুব ইজি। সো বিফোর মিডের টপিকের একমাত্র টপিক হচ্ছে মাইস্কুয়েল, প্রতিবারে যা হয় আর কি আপনারাও জানেন, এটাতে কোশ্চেন ঠিক মতো কোশ্চেন করলে আপনারা কেউ কিছু পারেন না, এই যে অলরেডি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতেছেন দেখতেছেন, অনেক কিছু বোঝেন না। তো এই হচ্ছে ঘটনা আর কি। আপনাদের
ল্যাবে কি সেখানে কে জানে, কিন্তু তারপর দেখা যায় যে মাই স্কুল থেকে কোশ্চেন হলে খুব কম স্টুডেন্টই ভালো করে আর কি। মিডের আগে একটা টপিকের উপরে মানে মোটামুটি স্টুডেন্টরা বাজে মার্কস পায়। সো টেনশনের কিছু নেই, আপনাদের টার্ম ফাইনালের জন্য তো 40% সিলেবাস রাখতে হবে এর থেকে, তাই না? আপনাদের টার্ম ফাইনালে কিন্তু মাই স্কুলের সাবকোরিটা কিন্তু টার্ম ফাইনালে আছে, টার্ম ফাইনালের সিলেবাসে মাই স্কুলের সাবকোরি আছে। আর কি কি আছে এটা বলে দিব টার্ম ফাইনালের আগে, আপাতত বলে রাখা মাই স্কুলের সাবকোরিটা টার্ম ফাইনাল সিলেবাসে আছে। তো এখন মাই স্কুল মানে মাই স্কুল থেকে বেঁচে গেছেন এমন চিন্তা করে লাভ নেই। আমাদের এগুলো পড়ার পরে এইগুলো এখান থেকে কিছু টপিক নিয়ে এখান থেকে কিছু টপিক নিয়ে কিন্তু টার্ম ফাইনালটা হবে। ওইখানে মাই স্কুলের সাবকোরি অলরেডি আছে, এটা টার্ম ফাইনালে থাকবেই। তো সাবকোরির মধ্যে মাই স্কুলে এমন কোনো কোরি আছে যেটা সাবকোরিতে ইউজ হয় না, নাকি সবকিছু সাবকোরিতে লাগে? জয়েন এগ্রিগেট সব সবকিছুই তো লাগে পুরো মাই স্কুলই তো আছে ফাইনালে, তাইলে কি হইলো আর? হ্যাঁ, সাবকোরিটা রাখা হয়েছে। সো আপনারা ভাববেন না যে বেঁচে গেছেন, আপনাদের আসল জিনিসটা হচ্ছে এটা। আপনারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে যেই বিশেষ করে কোশ্চেনের পিছনের দিকে যে কোশ্চেনগুলো 2, 3, 4, 5 বা এই টাইপের কোশ্চেনগুলোতে দেখবেন যে সাবকোরি থেকে কোশ্চেন আছে 2-1টা। তো কত মার্কস আসতে পারে সাব করি? এটা পরে ফাইনালের আগে জানতে পারবেন, স্যার সামহাও আমি প্রেজেন্টে মিস করে ফেলছি আজকে। পরে ক্লাস শেষে। তো যাই হোক আর কি, সো আমরা এখন শুরু করব। সো যেটা বললাম আর কি, মিডের পরের টপিকগুলো খুবই ইজি। এখান থেকে সব হচ্ছে সিমুলেশন, অ্যালগরিদম করছে, ডিএফএস বিএফএস যেভাবে হাতে কলমে সিমুলেট করছেন ছবি এঁকে এঁকে, এখন সব হচ্ছে সিমুলেশন। সো এই জন্য আর কি টপিকগুলো খুবই ইজি। সো আসলে ইজি বলেও লাভ নাই, আপনাদের ক্লাসে শুধুমাত্র যারা ক্লাস করতেছে তারা পারবে, যারা ক্লাস করবে না তারা কম বেশি ভুল করে ফেলে, এই হচ্ছে ঘটনা আর কি। সো আচ্ছা, আপনাদেরকে তো বলে দিছিলাম, যারা হচ্ছে করবেন না, মনোযোগী থাকার ইচ্ছা নেই, তারা চলে যান, আর অ্যাটেন্ডেন্স নিব না। 4-5 জন থাকবে, ওদেরকেই পড়াবো, এখন থেকে সবাইকে পড়াবো না। যারা চলে যান, যারা ক্লাসে মনোযোগী থাকার ইচ্ছা নাই, তাদেরকে জোর করে পড়াবো না, চলে বের হয়ে যান, অ্যাটেন্ডেন্স নিব না আর। সমস্যা নাই, যারা দিয়ে ফেলছেন অ্যাটেন্ডেন্স চলে যান। আজকে আমরা যে টপিকটা পড়বো B+3। তো B+3টা কেন লাগে বা কি কাজে লাগে আমরা বেসিকে যাব না, আজকে আমরা শুধুমাত্র B+3তে অ্যাজ এ ডাটা স্ট্রাকচার হিসাবে শিখবো, অ্যাজ এ ডাটা স্ট্রাকচার। তো ডাটা স্ট্রাকচার আপনারা কি বাইনারি ট্রি করে আসছিলেন? জি স্যার। ওরকম সিমিলারই আমরা এখন B+3টা দেখবো। তো আপনাদের এই লেকচার স্লাইডটা আমি লিংকটা দিয়ে দিব, এখানে ফার্স্টে অনেক কিছু আছে, আপাতত এগুলো আমরা আগামী দিন পড়াবো। আজকে আসলে মেইন জিনিসটা পড়াই ফেলবো, যে সিমুলেশন থেকে বড় মার্কসের কোশ্চেনটা হয়। তাহলে প্রথমে হচ্ছে যে B+3 যেটা আছে, B+3টা সম্পর্কে জানতে হবে। সো একটা B+3, এই যে এখানে একটা ছবি দেওয়া আছে, একটা B+3 দেখতে হচ্ছে এইরকম, কি সুন্দর না? আচ্ছা, তো B+3 যেটা আছে, সো B+3 তে হচ্ছে যে আমরা এই বি যেটা আছে এটা দ্বারা বোঝাচ্ছে ব্যালেন্স ট্রি, বোঝাচ্ছে ওয়ার্ডটা দ্বারা বি দ্বারা। সো B+3টা হচ্ছে এটা ব্যালেন্স ট্রি। ব্যালেন্স ট্রি মানে কি? ব্যালেন্স ট্রি মানে হচ্ছে এমন ট্রি যে ট্রি, এটা তো রুট তাই না, এটা তো রুট তাই না? এই ট্রি এর রুট থেকে, আর এগুলা কি রুট না লিফ? লিফ, চাইল্ড। সো B+3টা এটা হচ্ছে ব্যালেন্স ট্রি। কেন ব্যালেন্স ট্রি বলা হচ্ছে? ব্যালেন্স ট্রি এই কারণে বলা হচ্ছে কারণ এই ট্রি এর রুট থেকে তার লিফ যে নোডগুলো, এগুলো হাইট সবসময় সেম থাকে। দেখেন তো সবগুলা লিফট কি একই ডেপথে আছে? রুট থেকে ডেপথ কি সেম? সেম। তো এই জন্য ব্যালেন্স ট্রি এই কারণে বলা হয়। ব্যালেন্স মানে হচ্ছে সবগুলা লিফ একই লেভেলে থাকে, অর্থাৎ রুট নোড যদি এটার ডেপথ হচ্ছে 0, তাহলে এই চাইল্ড গুলার ডেপথ হচ্ছে 1, আর এই লিফট গুলা যেগুলো আছে এগুলো ডেপথ হচ্ছে 2। তার মানে সবগুলা লিফট নোড হচ্ছে 2 ডেপথে অবস্থিত। কেউ 1 ডেপথও থাকতে পারবে না, কেউ 3 নাম্বার ডেপথও থাকতে পারবে, অলওয়েজ সেম ডেপথে থাকবে। এই জন্য B+3 এর যে বিটা যারা বুঝাচ্ছে ব্যালেন্স ট্রি, কারণ এটা বি ফর ব্যালেন্সড আর কি। ঠিক আছে, ওকে ওকে স্যার। আচ্ছা, তো B+3টা কেন ইউজ হয় যেটা বললাম আর কি, এর পিছনে যে এটা ইন্ডেক্সিং, ডাটাবেসে ইন্ডেক্সিং ইউজ হয়। ইন্ডেক্সিং কি বা কিভাবে হয় এগুলো আমরা আপাতত পড়াচ্ছেন, এটা পরে আসবো আমরা। তো আপাতত আমরা B+3টা ডেটা স্ট্রাকচার হিসাবে দেখবো। তাহলে আপনারা ডেটা স্ট্রাকচার কোর্সে আমরা যে কোনো ডেটা স্ট্রাকচার যখন শিখি, আমরা কি কি অপারেশন শিখি, কিভাবে তার মধ্যে ডাটাকে ইনসার্ট করে, কিভাবে সেই স্ট্রাকচার থেকে ডাটা ডিলিট করে, তাই না? আর কিভাবে ওই ডাটা স্ট্রাকচার থেকে ডাটা সার্চ করে, তাই তো? জি স্যার। তাই তো? তো
আমরা মেইনলি এই অপারেশনগুলো আপনার ডাটা স্ট্রাকচারে শিখে আসছেন। ডাটা স্ট্রাকচারে যদি আপনার অ্যারে পড়েন, অ্যারে থেকে 3টে অপারেশন শিখছেন, লিঙ্ক লিস্ট থেকেও কিভাবে ইনসার্ট করে, ডিলিট করে, সার্চ করে শিখে আসছেন, ওরকম আর কি। আমাদের এখন B+T থেকে 3টে অপারেশন জানতে হবে বা পড়তে হবে। তার মধ্যে মজার জিনিস হচ্ছে আপনাদের আমার ইউআইতে আমরা সিলেবাসটা আসলে আরো শর্ট করে ফেলি। ইউআইতে এই ডিলিশনটা পড়ায় না, এটা আউট অফ সিলেবাসে রেখে দেয়। ইউআইতে আমরা শুধুমাত্র ইনসার্শন আর সার্চ এই দুইটা জিনিস পড়াবো। ডিলিশনটা পড়তে হয় বা জানতে হয় রিয়েল লাইফে ডাটাবেস কোর্সে। আমাদের ইউআইতে সময় স্বল্পতার কারণে বা ডিলিশন অপারেশনটা একটু কমপ্লেক্স হওয়ার কারণে দেখা যায় যে ডিলিশন পড়ায় ফেলে আপনারা খুব কম স্টুডেন্ট আছে যে ইনসার্শনটা বুঝাতে আপনাদের মনে হয় অনেকের কষ্ট হয়ে যায়। সো আপনাদের মানে দুর্বলতার কারণে আর সময় স্বল্পতার কারণে আমরা হচ্ছে ডিলিশনটা পড়াই না। একদম গত 3-4 বছর ধরে পড়াচ্ছি তো মোটামুটি ডিলিশনটা পড়ানো হয় না, এই জন্য আর কি। সো আমরা ডিলিশনটা আপাতত দেখাবো না। তাহলে আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে আমরা দেখবো যে B+T তে কিভাবে ডাটা ইনসার্ট করে আর কিভাবে B+T থেকে ডাটা সার্চ করে। কথা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এখন হচ্ছে যে B+T এর আগে আমাদের স্ট্রাকচারটা সম্পর্কে জানতে হবে, B+T টা সম্পর্কে। আচ্ছা, সো B+T এর যেহেতু আগে আমাদের স্ট্রাকচারটা সম্পর্কে জানতে হবে যে B+T টার মানে কি কি প্রপার্টিস আছে। প্রপার্টিস, তো প্রথম কথা হচ্ছে B+T তে সর্বপ্রথম আমরা B+T টা ড্রয়িং করার সময় একটা টার্মস ইউজ করি, সেটা হচ্ছে B+T এর ডিগ্রি অথবা অর্ডার। ডিগ্রি অথবা অর্ডার। তো মনে করেন ডিগ্রি অথবা অর্ডারটাকে আমরা কখনো এন দ্বারা ডিনোট করি, কখনো ডি দ্বারা ডিনোট করি। মনে করেন আমরা আপাতত এন দ্বারা ডিনোট করি এবং বললাম যে কোনো একটা B+T এর ডিগ্রি বা অর্ডার হচ্ছে মনে করেন হচ্ছে 4। তো ডিগ্রি বা অর্ডার দ্বারা কি বোঝাচ্ছে সেটা এখন খেয়াল করতে হবে। তো আগে একটু যদি B+T এর চেহারাটা যদি দেখেন, আপনারা এতদিন যখন ট্রি আঁকছেন আপনার রুট নোডে ভ্যালু ছিল একটা, এখন দেখেন B+T এর এক একটা নোড দেখতে কেমন, অনেকগুলো সেল না এক একটা নোডে, তাই তো? জি স্যার। অনেকগুলো সেল। একটু সেলগুলোর দিকে একটু খেয়াল করেন। সেলগুলো আবার দুই ধরনের। বড় সেলগুলোর মধ্যে ভ্যালুগুলোকে রাখা যায়, যেমন এখানেও ভ্যালু রাখা যাবে, কিন্তু আপাতত ভ্যালু নাই, ফাঁকা। এখানেও ভ্যালু রাখা যাবে, এখানেও ভ্যালু রাখা যাবে। তার মানে কিছু সেল থাকে ভ্যালু হোল্ড করার জন্য, আর এই প্রতিটা সেলের দুই পাশে দুইটা সেল পাওয়া যায়। ওই সেলগুলো আসলে ভ্যালু হোল্ড করে নাকি পয়েন্টার? ওগুলা পয়েন্টার। প্রতিটা সেলের বাম দিকের যে পয়েন্টারটা, ওই পয়েন্টারটা ওই ভ্যালুটা লেফট চাইল্ডকে পয়েন্ট করে রাখে, এই লেফট চাইল্ড। আর ডান দিকের যেই পয়েন্টারটা, ওই পয়েন্টারটা পয়েন্ট করে রাখে তার রাইট চাইল্ডকে। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে রুট নোডটা দেখেন, প্রত্যেকটা নোড দেখতে অলমোস্ট সিমিলার। এই যে রুট নোডটা, এই রুট নোডে পয়েন্টার কয়টা আছে বা কয়টা চাইল্ড বানানো যাবে পয়েন্টার দিয়ে দিয়ে? 5টা। স্যার 5টা। 5টা চাইল্ড বানানো যাবে, কারণ এখান থেকে আরেকটা চাইল্ডে পয়েন্টার দেওয়া যাবে, এখানেও একটা পয়েন্টার বের করা যাবে, এখান থেকে আরেকটা পয়েন্টার বের করা যাবে। আপাতত দুইটা চাইল্ড থেকে দুইটা পয়েন্টার দেখানো হয়েছে, বাদ বাকিগুলো নাই। তাহলে সর্বোচ্চ হচ্ছে এখানে হচ্ছে যে 5টা চাইল্ড বের করা যাবে। তাহলে এই ট্রিটার জন্য ডিগ্রিটা হচ্ছে 5, এই ছবিটার জন্য। তাহলে মানে ডিগ্রি দ্বারা বোঝাচ্ছি, ডিগ্রি বা অর্ডার দ্বারা কি বোঝাচ্ছি? ডিগ্রি বা অর্ডারে আরেকটা ইয়া কি বলতে পারি? নাম্বার অফ কি? নাম্বার অফ চাইল্ড। ডিগ্রি বা অর্ডার দ্বারা বোঝাচ্ছে নাম্বার অফ চাইল্ড। নাম্বার অফ চাইল্ডকে অনেকে আবার বলে নাম্বার অফ পয়েন্টার। বোঝা যাচ্ছে? ওকে, আচ্ছা, নাম্বার অফ চাইল্ড না বলে ম্যাক্সিমাম চাইল্ড বলে, অর্থাৎ ম্যাক্সিমাম। কারণ আমাদের এই মুহূর্তে চাইল্ড কি 5টা আছে না 2টা আছে? 2টা আছে, এজন্য 2টাও কিন্তু পসিবল। সর্বোচ্চ হইতে পারবে 5টা। তাহলে নাম্বার অফ চাইল্ড না বলে আমরা বলি নাম্বার অফ ম্যাক্সিমাম চাইল্ড অথবা নাম্বার অফ ম্যাক্সিমাম পয়েন্টার্স। তাহলে ডিগ্রি শব্দটার মিনিং ক্লিয়ার? জি স্যার। তো আমরা পরীক্ষার হলে কোশ্চেনের ডিগ্রিটা বলে দিব। আমি পরীক্ষার হলে যদি ডিগ্রির মান 5 না বলে ডিগ্রির মান 4 বলি কোশ্চেনে, আমি যদি ডিগ্রির মানটা যদি 4 বলি, তাহলে যখন ছবি আঁকবে নোডে, মনে করেন এটা হচ্ছে আমাদের পয়েন্টারের নোড, তাহলে আমাদের এরকম পয়েন্টার কয়টা হবে? পয়েন্টারের নোড স্যার 4টা। এরকম পয়েন্টারের নোড 4টা হবে। এই যে দেখেন, আঁকা তো সম্ভব না, স্পেশাল ওয়েতে আঁকি। এখানে কি দিলে মিলবে? এখানে আন্ডারলাইন দিয়ে দেন স্যার, তাহলে না, গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। আন্ডারলাইন না, মাইনাস দিয়ে দিই, এটা হয়ে গেছে। এর মান যদি 4 বলি, তাহলে আমাদের ট্রি এর নোটগুলো আঁকতে হবে এরকম, যেখানে আমাদের পয়েন্টার হবে 4টা পয়েন্টার, 1টা 2টা 3টা 4টা।
তাহলে এবার বলেন কোন একটা নোডের নাম্বার অফ পয়েন্টার যদি n হয়, n হয়, তাহলে নাম্বার অফ এই যে পয়েন্টার এখানে যে সেলে ভ্যালুগুলো রাখা যায় এগুলোকে বলে এক একটা কি। তাহলে এটা মনে করেন একটা কি, এটা মনে করেন একটা কি k1 দিই, এটা মনে একটা কি k2, আর এটা মনে করেন আরেকটা কি k3, এরকম। এগুলো হচ্ছে এক একটা কি। তাহলে আমি যদি নাম্বার অফ পয়েন্টার যদি nটা হয় তাহলে কি কয়টা? নাম্বার অফ কিস পয়েন্টার যতগুলো অতগুলো হয় না একটা কম হয়? একটা কম একটা হবে। কম হয়, একটা কম হবে। মনে থাকবে তো? আমি যদি পয়েন্টার 4 বলি তাহলে ভিতরে সেলে কয়টা ডাটা রাখা যাবে বা কয়টা কি মানে ভ্যালু রাখা যাবে? 3টা রাখা যাবে। বুঝতে পারলাম? জি স্যার। তাহলে এটা হচ্ছে প্রপার্টিস নাম্বার 1 b+3 এর। এবার চলে আসি প্রপার্টিস নাম্বার 2। তো প্রপার্টিস নাম্বার 2টা এখন জানতে হবে। তাহলে এটা ক্লিয়ার তো সবাই? কারো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, ওকে। তাহলে প্রপার্টিস নাম্বার 2টা হচ্ছে যে b+3 এর মানে প্রতিটা প্রপার্টিস খুবই ইম্পর্টেন্ট প্রপার্টিস, কোনটা ছাড়া কোনটা চালানো যাবে না। সো প্রপার্টিস নাম্বার 2টা হচ্ছে কোনো একটা কি যদি k1 হয় তাহলে তার লেফট পয়েন্টারটা হচ্ছে দিস ওয়ান আর রাইট পয়েন্টার হচ্ছে দিস ওয়ান, তাই তো? এই কিটার জন্য অর্থাৎ তার লেফট চাইল্ড হচ্ছে এটা, রাইট চাইল্ড হচ্ছে এটা। এটা বলতে ও যাকে পয়েন্ট করে রাখতেছে সেই নোটটা, তাই না? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে কোনো একটা কি যদি k1 হয় অর্থাৎ ফর এনি কি কোনো একটা কি k1 এর জন্য, হ্যাঁ, তার লেফট চাইল্ড যেটা হবে তার লেফট চাইল্ডের যে কি গুলা থাকবে, তার মানে এখানে খেয়াল করে দেখেন এখানে কিটা হচ্ছে 17, তাহলে তার লেফট চাইল্ড হচ্ছে এখানে, তাহলে এখানে কয়টা কি রাখা যাবে সর্বোচ্চ? 4টা কি? বুঝিনি কোশ্চেনটা। কোন একটা কি, এটা হচ্ছে কি, তাহলে এ কি লেফট চাইল্ড হচ্ছে দিস ওয়ান, কারণ তার বাম দিকের পয়েন্টার হচ্ছে এটা। আর এ কি রাইট চাইল্ড বা রাইট পয়েন্টার হচ্ছে দিস ওয়ান, তার মানে এটা হচ্ছে তার রাইট চাইল্ড। এতটুকু ক্লিয়ার? জি স্যার। তো এটা হচ্ছে অলমোস্ট তার আচরণটা হচ্ছে সিমিলার টু বাইনারি ট্রি এর মতো। কেন এখন বললে বুঝতে পারবেন। কোন একটা কি যদি 17 হয় তার লেফট চাইল্ড সহ, তার মানে এটা হচ্ছে তার লেফট সাব ট্রি এই পুরাটা, তাই না? তার বাম পাশের অর্ধেক সাব ট্রি এটা বলা যায়। জি স্যার। 17 বাম দিকে হচ্ছে এই পুরোটা হচ্ছে সাব ট্রি, আর 17 ডান দিকে হচ্ছে যে এই পুরোটা, তাই তো? বাদ বাকিটা তার রাইট সাব ট্রি, তাই না? তাই তো? জি স্যার। কন্ডিশনটা হচ্ছে 17 বাম দিকে যে সাব ট্রিটা পাবেন, এই যে বাম দিকে, 17 বাম দিকে আমরা যেই সাব ট্রিটা পাবো ওই ট্রি যে ভ্যালুগুলো হবে, ওই ট্রি এর ভ্যালুগুলো হবে যে 17 থেকে লেফট চাইল্ড না বলে লেফট সাব ট্রি বলি। তার লেফট সাব ট্রি যেটা আছে ওই সাব ট্রির মানে এনি কি যে কোনো কি এর মান হবে ওই যে কিটা k1 যে কিটা নিয়ে আমি আলোচনা করতেছি ওই কি এর থেকে দাঁড়ান সমান বা ছোট, সমান বা ছোট, একটু শিওর হয়নি, দাঁড়ান সমানটা কোন পাশে, বাম পাশে না ডান পাশে দেখানি। আচ্ছা, বাম পাশে সমান না, বাম পাশে হচ্ছে ছোট, জাস্ট সমানটা না। তাহলে বুঝতে পারছেন কন্ডিশনটা? জি স্যার। সো কোনো একটা কি যদি k1 হয়, দেন আমি এটা একটু সাজায় লিখি তাহলে বুঝবেন। k1 হয় তাহলে তার লেফট সাবট্রি মানে হচ্ছে তার বাম দিকে, এই k1 এর বাম দিকে যে চাইল্ডটা থাকবে তার বাম দিকে, দেন বুঝি এই যে তার বাম দিকে যে চাইল্ডটা থাকবে ওই কি এর তার বাম দিকে যে চাইল্ড, বাম দিকে যে চাইল্ড তো না সাবট্রি অর্থাৎ পুরাটা, এই যেমন এটার বেলা যেমন কিটা হচ্ছে 17, তার বাম দিকে হচ্ছে এই পুরাটা। এখানে যত ভ্যালু আছে সবার মান 17 থেকে বড় হবে না 17 থেকে ছোট হবে? সবার মান ছোট হবে। ভ্যালুগুলো দেখেন 5, 13, 2, 3, 5, 7, 8, 14, 16। কেউ কি 17 থেকে বড় না সবাই 17 থেকে ছোট? সবাই ছোট। এটা হচ্ছে প্রপার্টিস। কি এর বাম দিকে হবে ওই কিটা থেকে ছোট ভ্যালুগুলো যাবে বাম দিকে। কি বাইনারি ট্রি তো কি সেম ছিল না? আপনারা বাইনারি ট্রি পড়াচ্ছেন না ডেটা স্ট্রাকচারে? তো অলমোস্ট সেম আর কি। আর এরপরে যেটা লেফট সাবট্রি, এবার হচ্ছে রাইট ডান পাশে যাই। তো ডান পাশের চিহ্নটা কিভাবে দিব? ওইটাও আছে কিবোর্ডে, ওইটা না। যদি ডান পাশে যাই তাহলে রাইট যে সাবট্রিটা আছে ডান পাশের যে সাবট্রিটা আছে ওই সাবট্রি যে কোনো কি এর মান হবে
K1 এর সমান বা বড়। বড়। সমানটা চলে যায় ডান পাশে, সমানটা বামে না, বুঝতে পারছেন? সমান বা বড় যাবে ডান পাশে, আর K1 থেকে ছোটগুলা যাবে বাম পাশে, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, স্যার তাহলে এখানে ভ্যালুগুলো কি সর্টেড হবে? পরে আসতেছি, হ্যাঁ পরে আসতেছি। তাহলে এই যে কিটা আছে তার ডান পাশে যে ইয়াটা আছে, সাবট্রিটা আছে তার ডান পাশে, ওই ট্রি এর যে ভ্যালুগুলো আছে তাদের মান হবে 17 সমান বা বড়। 17 সমান অথবা বড়, দেখেন প্রত্যেকের মান হচ্ছে 17 সমান বা বড়, যদি একটু চেক করেন আর কি। আবার স্যার। সিমিলারলি বলেন। স্যার আপনি ওই বললেন যে 17 রুটের হচ্ছে লেফট চাইল্ড হচ্ছে 5 আর হচ্ছে এটা 13। চাইল্ড আর এটা হচ্ছে চাইল্ড। আর জি স্যার, সাবট্রি যদি কিন্তু বলেন আমি সাবট্রি। যখন হুম। আমি যখন হচ্ছে 17 পর আরেকটা কি বসাবো, তখন এইগুলোর হচ্ছে ওইগুলোই কি আবারও চাইল্ড হবে কি? মানে 5 13 নাকি এখানে আবার পয়েন্ট করে আসতেছি, দিতে হবে? পরেরটার বেলায় দেখেন, পরেরটার বেলায় যে দুইটা ভ্যালু আছে না, 24 আর 30, তাই তো? জি স্যার, জি জি। ও তাহলে হ্যাঁ, পয়েন্ট করে দিতে হবে। হ্যাঁ 24 এর লেফট সাবট্রিটা হচ্ছে এতটুকু, তাই তো? জি স্যার। 24 এর, তাই না? জি স্যার। জি এদের স্যার। সবার মান কি 24 থেকে ছোট, খেয়াল করেন। আর 24 এর রাইট সাবট্রি কোনটা, এটা না? জি স্যার। এইটা। তাহলে এটার ভ্যালুগুলো দেখেন তো 24 থেকে বড় নাকি সমান অথবা বড়? সমান অথবা বড় স্যার। সমান অথবা বড় দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আবার দেখেন 30, যেটা 30 এর লেফট সাবট্রি হচ্ছে দিস ওয়ান। স্যার একই ক্ষেত্রে ওটা মানে 24 এর হচ্ছে রাইট সাব 24 এর রাইট 30 এর জন্য লেফট হিসেবে আচরণ করবে লেফট। এট এ টাইম, ঠিক আছে? ওকে স্যার। এবার জি স্যার। ক্লিয়ার? ওকে। জি স্যার। আবার 30 এর জন্য রাইট হচ্ছে যে দিস ওয়ান। এই বুঝতেছি সবাই? স্যার জি স্যার, 30 বুঝতে এর পারছি। ক্ষেত্রে স্যার লেফট সাইনটা আর কি দেখা দিতে হবে না স্যার, যে লেফট সাবট্রিটা কোনটা? কেন দেখাতে হবে? পয়েন্টার দিয়ে তো 24 এর বামে যে পয়েন্টার সেটাই তো তার লেফট। লেফটের তো সাইন নাই এরকম কোনো, ওটা তো সাইন অ্যারো চিহ্ন সাইন শুধু। সাইন বলতে সাইন সাইন তো নাই লেফট, মানে দেখাইতে অ্যারোটাই বলছি স্যার। তো। 30-এর আগে তো পয়েন্টার দেওয়া আছে। মানে আপনার কি লেফটের সাইন বলতে কি বোঝায় আমি বুঝলাম না। 30 এর জন্য লেফট হচ্ছে তার ইমিডিয়েট বামের যে পয়েন্টার সেটা, তাই না? 30 এর বাম দিকের পয়েন্টার এটা না, তাই তো? স্যার জিনিসটা জি অনেকটা স্যার। এরকম স্যার, 30-এর বামে যেটা আছে ওটা অলরেডি 24-এর ডান হিসেবে ইউজ হইতেছে, সো আর হ্যাঁ এট আমরা এ আর কোনো টাইম। অ্যারো দেখাচ্ছি না। এইটা হচ্ছে এট এ টাইম 24 এর জন্য আচরণ করবে রাইট চাইল্ড হিসাবে, 30 এর জন্য আচরণ করবে লেফট চাইল্ড হিসাবে, বুঝতে পারছি? ইয়েস স্যার। জি স্যার। তাহলে এখন কোশ্চেনটা কোথায় আপনারা বলতেছেন লেফট চাইল্ড বলা নাই না কি যেন বলতেছিলেন, কথাটা বুঝলাম না। এই কনফিউশন আছে? স্যার 30-এর জন্য কি কোনো ভ্যালু ঢুকবে ওই ইসে বক্সে ঢুকছে আচ্ছা, এখানে? আমরা তো এখন ভ্যালু কিভাবে ঢোকাতে হবে সেটা নিয়ে আলোচনা করতেছি না, আমরা আলোচনা করতেছি কোন নোডের জি স্যার। ভ্যালুগুলা কি রকম হবে সেটা নিয়ে আলোচনা করতেছি। জি শেষ স্যার। করতে দিন, ওয়েট করেন। তো যেটা বলতেছিলাম, কোন একটা কি যদি K1 হয়, তার বাম দিকের যে সাবট্রিটা আছে এদের সবার ভ্যালু হবে K1 থেকে ছোট, আর তার ডান দিকের যে সাবট্রিটা আছে তার ভ্যালু হবে K1 এর সমান বা বড়। এখন এই মাত্র যেটা দেখলেন যে কোনো একটা ভ্যালুটা অর্থাৎ K1 এর যেটা রাইট সাবট্রিটা, এটা আবার হচ্ছে K1 এর পরে যদি আরেকটা ভ্যালু থাকে, K2 যদি হয় K1 এর পরে, তাহলে K2 এর জন্য আবার এটা কি হিসাবে আচরণ করে, রাইট না লেফট? লেফট। লেফট। লেফট হিসাবে আচরণ করতেছে, তাই তো? লেফট। তাহলে দেখেন K1 এর ডানে মানে হচ্ছে এই ট্রি এর ভ্যালুটা হবে K1 এর সমান বা বড়, আবার এই চাইল্ড নোটটা যেহেতু K1 এর বামে লেফট, তাহলে তার ভ্যালুগুলো হবে কি K2 এর লেফট হিসাবে, লেস দ্যান K2। লেফট সাবট্রি অফ K2। যেহেতু লেফট K2 লেফট সাবট্রি যদি হয় তাহলে এই ভ্যালুগুলো হবে K2 থেকে সমান নাকি ছোট? তা ছোট হবে। ছোট হবে থেকে স্যার। ছোট। ছোট। তাহলে এই যে নোটটা, এই নোটটা এটার ডানে আর যেহেতু এটার বামে, তাহলে একবারে যদি বলি তাহলে এই নোডের ভ্যালুগুলা কেমন হবে? এই নোডের কিগুলা, এই নোডের যে কিগুলা আছে কে এই ওয়ান নোডের থেকে বড় হবে, কিগুলোর ভ্যালু হবে, হ্যাঁ এইটা থেকে সমান বা বড়, আর এইটা থেকে ছোট। K1 থেকে ছোট সমান হবে। বা বড়, ঠিক আছে? K1 এর সমান বা বড় কিগুলা, কিন্তু K2 থেকে হচ্ছে ছোট, বোঝা যায়? জি স্যার। তাহলে বাম দিকে যে নোটটা থাকবে তার মানটা হবে K1 থেকে ছোট, কিন্তু মাঝামাঝি নোটগুলো যেটা আছে তার জন্য হবে এই দুইটার মাঝামাঝি, তাই তো? এই দুইটার মাঝামাঝি জি ভ্যালুগুলো, স্যার। এবং দুইটার মাঝামাঝি যখন নেবেন K2 থেকে ছোট আসবে, ছোটর বেলায় কখনো ইকুয়াল আসবে না, কিন্তু K1 এর যেহেতু ডানে K1 এর থেকে সমান বা বড় হবে, বুঝতে পারছি? জি স্যার। বুঝতে পারছি। আচ্ছা,
তো আবার K2 এর জন্য আবার রাইট চাইল্ড আছে K2 এর জন্য, তাহলে K2 এর জন্য আবার যেটা রাইট সাবট্রি থাকবে, সাবট্রিটা থাকবে, সেগুলোর ভ্যালু আবার কেমন হবে? K2 থেকে বড় হুম? এবং স্যার সমান। বড় বা সমান। বড় অথবা সমান। মনে করেন এরপরে আর কোনো কি নাই, এটা সবার শেষের কি, তাহলে এটার জন্য কন্ডিশন হচ্ছে দিস ওয়ান। তাহলে আমাদের যে ছবিতে কামব্যাক করি, তাহলে দেখেন আমাদের মাঝামাঝি যেগুলো আছে সেগুলোর ভ্যালু হবে এই 5 আর 13 মাঝামাঝি, 5 এর সমান বা বড়, 13 থেকে ছোট, তাই তো? এই ভ্যালুগুলা। জি স্যার। জি স্যার। আর এটা কোনো মাঝামাঝি তো না, এটা সবার বাম দিকে, সবার বাম দিকের যে ভ্যালুটা, তার বেলায় সবার বাম দিকে যেটা আছে তার বেলায় ভ্যালুগুলো হবে 5 থেকে স্যার ছোট হবে 5 ছোট। থেকে। আর এটা হচ্ছে সবার ডানের নোট, তাই না? এটা সবার ডানে, 13 সবার ডানে, তাই তো? জি তাই স্যার। তো? তাহলে এটার ভ্যালু হবে 13 সমান বা বড়। বড়। কিন্তু আবার দেখেন 13 পরে এই পাশে আছে কত? 24, তাই তো? তাহলে এই নোডের ভ্যালুগুলো আবার 24 থেকে ছোট হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, আবার জি। সিমিলারলি এই নোডের ভ্যালুগুলো কত থেকে ছোট হবে? 24 থেকে ছোট। 24 ছোট থেকে ছোট হবে। ছোট হবে। বুঝা যায়? জি স্যার। জি স্যার। সো কনফিউশন থাকলে বলেন। এখন দেখেন এই নোডের ভ্যালুগুলো 24 থেকে ছোট, এগুলো 24 থেকে ছোট। কনফিউজিং লাগতেছে? না স্যার, ওইটা তো 17 সাবট্রি এদিকে। এক্স্যাক্টলি। এই নোডটা হচ্ছে 13 থেকে বড়, কিন্তু এটা যেহেতু 17 বামে, তাহলে 17 থেকে বড় হইতে পারবে না। না স্যার। এই সবগুলা 17 থেকে সবসময় ছোট হইতে হবে। তাহলে এই নোডের ভ্যালুগুলো কিন্তু 24 থেকে ছোট, কিন্তু এগুলো 17 থেকে ছোট না বড়? ছোট থেকে অবশ্যই বড় হইতে হবে। 17 থেকে বড়, যেহেতু এরা সব হচ্ছে 17 রাইট সাবট্রি, তাহলে দুইটা আলাদা হলেও দুইটা আলাদা মিনিং আছে। এবার ক্লিয়ার? ক্লিয়ার জি স্যার। স্যার। তাহলে স্যার রুটের সাথে কম্পেয়ার করে করে বসাইতে হবে এরকম। আমি তো বসানো শেখাচ্ছি না, আমি প্রপার্টিজ বুঝাচ্ছি কোনটার ভ্যালুগুলো কোন রেঞ্জের মাঝে হবে। ওটা অটোমেটিক চলে আসবে যখন বসাবো। হ্যাঁ, বসালে এগুলো তো আমরা অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদমই ঠিক করে ফেলবে। আপনার জানতে হবে না কেমনে কি হচ্ছে, আপনি খালি অ্যালগোরিদম ফলো করবেন, সে ঠিকঠাক মতো বসায় দেবে জায়গা মতো। আপনার তো জানতেও হবে না কিভাবে বসাইতে হবে। জি স্যার। আচ্ছা, তারপরে যেটা বলতেছি যে সব সময় এই যে এখানে বলা আছে আমাদের যে সার্চ কি গুলা, যে এই যে কি গুলো, এগুলোকে আমরা বলি সার্চ কি। এই কি গুলা সব সময় থাকবে অ্যাসেন্ডিং সর্টেড অর্ডারে। অ্যাসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট না ছোট থেকে বড়? সব সময় ছোট থেকে বড়। সব সময় ছোট থেকে বড়। এই যে দেখেন সব সময় দেখেন ডাটাগুলো সর্ট করা আছে, ওলট পালট নাই, সর্ট। এবং এই বাম থেকে যদি ডানে যান দেখেন পুরো সর্টেড রেজাল্ট পাওয়া যায়, 2 3 5 7 8 14 16, পুরো সবগুলা কি এর একটা সর্টেড আউটপুট পাওয়া যায়। পাওয়া যায়? জি স্যার। জি স্যার। এই জন্য আমরা B+3 কে অনেক সময় এটাকে বলা হয় অর্ডারড ডাটা স্ট্রাকচার। অর্ডারড কারণ কি আউটপুট এটা লিফ নোডে যে ভ্যালুগুলো আসে সবগুলা ভ্যালু কি থাকে? সর্টেড থাকে সব সময়। তাহলে B+3 টা ওয়ান টাইপ অফ সর্টিং অ্যালগরিদম বলা যায়, কিন্তু বুঝা যায়? জি স্যার। তাহলে অর্ডার ডাটা স্ট্রাকচার এতটুকু ক্লিয়ার? তাহলে এই প্রপার্টিজ গুলো ক্লিয়ার এতটুকু? সেটা একটা মার্জ শর্টের মতো না? না, ওরকম না। সো এতটুকু ক্লিয়ার প্রপার্টিজ? স্যার জি আমরা স্যার। স্যার আমরা হচ্ছে রুটে হচ্ছে আমরা ইন্ডেক্স আছে আমাদের হচ্ছে 4টা, তো সেই ক্ষেত্রে আমরা যখন লেফট সাবট্রি যখন এই যে রুট মানে ইন্ডেক্স গুলো তৈরি করতেছি, এই জন্য সবগুলোতে কি 4টা করে ইনবক্স দিচ্ছি? আমরা দিচ্ছি অর্ডারের জন্য। অর্ডার হচ্ছে 5, অর্ডার 5 হইলে সেল কয়টা হবে? 4টা স্যার। 4টার জন্য সবসময় 4টা যাচ্ছে। আমার কোশ্চেনে আমি ধরে নিছি অর্ডার 5, দেখছেন? জি পরীক্ষার স্যার। হলে কয়টা হবে এটা তো আমি বলে দিব, অর্ডারটা আমি বলে দিব পরীক্ষার হলে। ক্লিয়ার? সো পরীক্ষার হলে আমি এন এর মান যত বলবো ওইটা থেকে আপনার বুঝে নিতে হবে। যেমন আমি একটু আগে তো এক্সাম্পল দেখালাম, আমি যদি এন এর মান 4 বলি তাহলে আপনার সেল কয়টা হবে? 4টা না 3টা? কি 3টা। স্যার 3টা। 3টা? আমি তো অলরেডি বলেই ফেলছি এই কথাটা, বুঝেন নাই আমি যখন বলছিলাম? আচ্ছা ওইটা বুঝছি আমি স্যার তাহলে বলতে পরীক্ষায় চাচ্ছি এন যে এর মান যত বলবো ওইটা বুঝে আপনার এই প্রতিটা আঁকতে হবে। মানে সেলে কয়টা প্রতিটা হবে? লেফটি বা রাইটটি যখন তৈরি করব বক্স, তখন প্রতিবারই ওই 4টা করে তৈরি করতে হবে। সেম একটা নোট যেরকম হবে প্রত্যেকটা দেখতে একই রকম হবে, সব একই রকম হবে। খালি লিফ জি নোটের বেলায় দেখেন তো, লিফ নোটের বেলায় আমরা এই পয়েন্টারের সেলগুলো কি আঁকছি লিফের বেলায় চিকন চিকন করে?
না স্যার। কারণ লিফের কি কোনো চাইল্ড হয়? না স্যার। এই জন্য লিফ নোটের বেলায় আমরা শুধুমাত্র এই বড় সেলগুলো কি এর সেলগুলো 4টা সেল আঁকছি, কিন্তু ওই পয়েন্টারের সেলগুলো আঁকি না। এটা দ্বারা আমি বুঝাই মানে লিফ নোটটা চেহারাটা দেখতে যে এগুলো যে লিফ নোট সেটা বোঝানোর জন্য আমরা অন্য নোটগুলোর বেলা পয়েন্টার গুলো আঁকে, লিফ নোটের বেলা পয়েন্টার গুলো দেই না, তাহলে বোঝা যায় যে এগুলো লিফ বোঝা যায়, ছবি দেখে যেন বুঝতে পারি এটা লিফ আঁকছে। ক্লিয়ার? জি স্যার। সো আঁকা আঁকা কি ক্লিয়ার তো? মানে আপনাদেরকে যে এখানে সুন্দর করে কি যেন ছবি আঁকা শেখানো হয়, ঠিক আছে? তারপরে কি জানো, হাতের লেখা শেখানো হয়। হাতের লেখা সুন্দর হাতের করে। লেখা। আরে বলে না, ছোটবেলায় আমাদের এলাকায় এরকম একটা ছিল, দেয়ালে দেয়ালে খালি লাগা রাখতাম। আমরা ছোটবেলায় প্রাইমারি স্কুলে থাকতে যে মানে এটা এটা পড়তাম আর খালি হাসতাম যে হাতের লেখা শেখা, এটা আবার কোন ধরনের জিনিস। এটা কিন্তু একটা ভালো জিনিস, আমি আর বলতেছি না খারাপ, মানে ওই সময় আর কি মিনিংলেস মনে হইতো। যাই হোক, তারপরে যখন স্কুলে 9 10-এ উঠে দেখলাম যত সুন্দর করে বাংলা রচনা লেখা যায়, সুন্দর করে রং বেরং করে দেখে যায়, স্যার তত বেশি খুশি হয়ে যায়। মার্ক অনেক বেশি দেয়। ধর্মতে যত বেশি আরবিতে উক্তি লেখা যায় তত খুশি হয়ে যায়। আমার এখন মনে আছে আমি আমার এসএসসি পরীক্ষা মনে 33টা না কয়টা আরবি উক্তি লিখছিলাম পরীক্ষার সলিউশন। ও মাই গড। ঠিক আছে, মুখস্থ করছি আমি 50টার মতো। মানে আপনারা তো সৃজনশীল পেয়ে গেছেন, আপনারা সবাই সৃজনশীল না? জি স্যার। আমাদের সময় তো আমরা 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 আমাদের সময় সৃজনশীল হবে হবে বলে আর হয়নি, আমাদের প্রি টেস্ট পরীক্ষা সৃজনশীল হয়েছিল। যাই হোক, তো দেখা গেছে যে আমাদের সময় যেহেতু সৃজনশীল ছিল না, ওই দেখা যায় 2009 সালে যে কোশ্চেন আসে 2011-তে আসে, 13-তে আসে, এক বছর অন্তর অন্তর সেম কোশ্চেন হয়। তো আমরা জানি যে কি আসবে, ওই প্যাটার্ন টেস্ট পেপার থেকে প্যাটার্ন ধরে আর কি জানি এগুলো আসবে। সো সব আরবি মুখস্থ করে ফেলছি। তো দেখা গেছে যে আরবি লিখছি 33টা মোস্ট প্রবাবলি আরবি লিখছিলাম ধর্ম পরীক্ষা হলে। তো দেখা গেছে যে আমাদের এখন তো আপনাদের A+ পাওয়া খুব ইজি, আমাদের সময় তো আমাদের পুরো এলাকা খুঁজেও দেখা যায় যে A+ পাওয়া যেত 10-12 জন, আর গোল্ডেন পাওয়া যেত 3-4 জন। মানে তখন মানে 2009 সালের ঘটনা বলতেছি আর কি। তো দেখা গেছে যে আমাদের স্কুল থেকে আমরা 2-3 জন যারা আরবি লিখছি তাদের প্রত্যেককে ধর্মে লেটার দেওয়া হয়েছে, যেই ফ্যাকাল্টি খাতা দেখছে কে জানে। আর যারা আরবি লেখে নাই তাদের প্রত্যেকে হচ্ছে যে এ পাইছে, A+ দেয়নি তাদের প্রত্যেকে। স্যার আমরা ট্রিট পাবো না এটার জন্য? দেখছো, ট্রিট চায়, আয় হায় এই কেমন বিচার! আপনারা আমাকে ট্রিট দেন, তাই না? আপনারা আমাকে ট্রিট দেন, এই যে 30টা আয়াতের জন্য লেটার পাইছেন, খুশি স্যার শেয়ার করবেন না? ও তাই না, আমি কষ্ট করছি এই জন্য আপনারা আমাকে ট্রিট দিবেন? কি অবস্থা! আপনাদেরকে জ্ঞানে মহিমান্বিত করে দিচ্ছি, জ্ঞান বিতরণ করতেছি, বুঝেন না জিনিসটা? জ্ঞান তো আর অর্থ দিয়ে মূল্যায়ন করা যায় না। আপনাদের প্রত্যেকের উচিত আমাকে একদিন একদিন করে এক একজনের বাসায় দাওয়াত দেওয়া। এখন লিখতে পারবেন ওই আরবি বিরক্তিগুলা? না না, এখন আর ওই স্কিল নাই, সব স্কিল হারায় গেছে, স্কিল হারায় গেছে। স্যার আপনি আমাদেরকে দিয়ে দেন, আমরা ট্রিট দিব আপনাকে, সবাইকে দিয়ে দেন স্যার। ও দেখছো, ঘুষ দিতে চায়, দেখছেন কি খারাপ! না স্যার, মানে ছাত্র শিক্ষককে ট্রিট দেওয়া হবে না। দেখেন এটা কি ঘুষ বললেন? কেন বলতেছেন? ঘুষ কেন বলতেছেন? তাহলে আপনারা বিনিময় রেজাল্ট চাচ্ছেন, তো বিনিময় মূল্য চাইলে তো এটা ঘুষ হয়ে যায়। আপনারা কোনো বিনিময় সত্য ত্যাগ করে বলবেন স্যার আপনাকে ট্রিট দিব, আমার বাসায় চলে আসেন, ঠিক আছে? আমার আম্মু আপনাকে রেঁধে টেঁধে খাওয়াবে। আমি তো শুনেও মানে বলার আগে দেখবেন যে চলে যাব, ঠিক আছে, আলোর বেগে। আচ্ছা, ওকে, ফান করলাম। যাই হোক, ঠিক আছে স্যার, তাহলে আমার বাসায় চলে আসেন স্যার, বগুড়াতে। ওই যে দেখছো, বগুড়াতে দাওয়াত দেয়। বগুড়া তো ডেঞ্জারাস জায়গা, ওখানে যাইতে তো ভয় লাগে। না স্যার, কেন? আচ্ছা, বগুড়া কি ডেঞ্জারাস না? এই যে মাঝে মধ্যে শুনি কাটাকাটি মারামারি রিপোর্ট শুনি পত্রিকায়। সব জায়গায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, সো যেটা বললাম আর কি, তো কোথায় যেন ছিলাম, হারাই গেছি। আচ্ছা, তো এই যে খুব সুন্দর করে ছবি আঁকা শেখানো হচ্ছে আর কি এই কোর্সটাতে। মিডের পরে এই টাইপের সিমুলেশন করবো আমরা। তো ছবিটা একটু দেখে রাখেন, আমরা লিফ নোট গুলাকে এরকম সিম্পল ভাবে আঁকবো, আর নন লিফ যে নোটগুলো আছে, রুট নোট অথবা নন লিফ যে নোটগুলো আছে, অর্থাৎ ইন্টারমিডিয়েট যে নোটগুলো আছে, ওই নোটগুলোকে আমরা এভাবে আঁকবো। ছবিটা ক্লিয়ার তো সবাই? জি স্যার। আচ্ছা, এবার স্পেসিফিক নিতেছি যে এতগুলো লেভেল নিতেই হবে। কোনটাতে? স্যার লেভেল, যেমন এখানে 3টা লেভেল নিলাম না, এরকম। লেভেল বলতে কি গুলার কথা বলতেছেন? এই কি? না স্যার, হাইট আর ডেপথ মনে হয় এরকম। ও আচ্ছা আচ্ছা, নাম্বার অফ লেভেল, ট্রি এর লেভেল, আচ্ছা হাইট, হ্যাঁ হ্যাঁ, এই হাইটের কথা বলতেছেন? জি স্যার।
এই হাইট কত হবে এটা অটো হয়ে যাবে, এটা অটো হয়ে যাবে। লিফ নোড গুলো কত হাইটে যাবে এটা অ্যালগরিদমই ফিক্স করবে, এটা আমাদের আর জানা ডাটার উপর ডিপেন্ড করবে নাকি স্যার? ডেটার উপরে অ্যালগরিদম ডিসাইড করবে, আপনার টেনশনের কিছু নেই, ঠিক আছে? সো বি প্লাস ট্রি যেটা, এটাকে বলা হয় ডাইনামিক ট্রি। যে হাইট যেতে চলে আসে বলে এটাকে ডাইনামিক ট্রি বলা হয়। ডাইনামিক ট্রি কেন বলা হয়? সে অটোমেটিক্যালি তার হাইটটাকে ইনক্রিজ করবে, আবার প্রয়োজনে অটোমেটিক্যালি তার হাইটটাকে ডিক্রিজ করবে। সে তার নিজে হাইটটাকে বাড়াবে অথবা কমাবে, কেউ এটা বলে দিবে না, সে নিজে এটাকে সুইচ করবে, হাইট বাড়াবে অথবা কমাবে। বুঝতে পারলাম? এই জন্য এটাকে ডাইনামিক ট্রি বা ডাইনামিক ডাটা স্ট্রাকচার বলা হয়, কারণ সে অটোমেটিক্যালি এটাকে ডিসাইড করে বাড়বে না কমবে। সে প্রয়োজনে একবার হাইট বাড়াবে, সে আবার প্রয়োজনে ডাটা কমে গেলে সে নিজে আবার হাইটটাকে কমায় ফেলবে। এটা খুব ইন্টারেস্টিং ডাটা স্ট্রাকচার। বুঝতে পারছি সিয়াম? জি স্যার। আচ্ছা, সে অটোমেটিক্যালি বাড়াবে অথবা কমাবে, আমরা একটু পরে সিমুলেশনে গেলে দেখবো। আচ্ছা, আরো কিছু প্রপার্টিস আছে বি প্লাস ট্রি এর। তো আরো কিছু প্রপার্টিসের মধ্যে প্রথমে দেখেন, আমরা বি প্লাস ট্রি এর নোডগুলোকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লিফ নোড, এরা সবাই হচ্ছে লিফ নোড, আর এরা সবাই হচ্ছে নন লিফ নোড বলা যায়। জি স্যার। যেগুলো লিফ না ওগুলো হচ্ছে নন লিফ নোড, দুইটা লেয়ার। তো প্রথমেই আমরা যদি আগে মনে করেন যে আগে কোনটা পড়াবো, মনে করেন আগে নন লিফ নোডের বেলায় বলি। নন লিফ নোডের বেলায় বি প্লাস ট্রিতে নন লিফ নোডের বেলায় মিনিমাম নয়েজ আসতেছে, একটু মিউট রাখি। বি প্লাস ট্রি নন লিফ নোডের বেলায় একটু খেয়াল করে দেখেন তো, যে কোনো নোডে মিনিমাম কয়টা কি রাখতে হবে? যেমন এখানে কি রাখা যায় 4টা, বাট মিনিমাম কয়টা রাখতে হবে? স্যার একটা মিনিমাম স্যার একটা রাখা যাবে। মিনিমাম একটা রাখা যাবে, তাই তো? কিন্তু বি প্লাস ট্রিটা ওরকম না আসলে। আচ্ছা দাঁড়ান, একটু রুট নোডটাকে আলাদা করেছে। আরেকটা লেয়ার বলি, একটা হচ্ছে রুট নোড। নন লিফের মধ্যে আর রুটটাকে রাখা হয় না, কারণ একটা রিজন আছে। তাহলে আমি আগে রুট নোডের কথা বলে আসি। মিনিমাম নাম্বার অফ কিস আর মিনিমাম নাম্বার অফ পয়েন্টার্স। আচ্ছা, বি প্লাস এর এই যে রুট নোডটা আছে, রুট নোডে মিনিমাম একটা ভ্যালু রাখা যাবে, তা না হলে তো রুট নোডই হয় না। কোনো ভ্যালু না থাকলে তো দরকার নেই এটা, তাই না? তাহলে মিনিমাম একটা ভ্যালু রাখা যাবে। তাহলে মিনিমাম একটা ভ্যালু রাখলে মিনিমাম কয়টা পয়েন্টার থাকতে হবে 5টার মাঝে? দুইটা। একটা ভ্যালু থাকলে দুইটা। তাহলে রুট নোডের বেলায়, অন্য নোড না, রুট নোডের বেলায় নাম্বার অফ কি হবে? মিনিমাম রাখতে হবে একটা, এবং মিনিমাম নাম্বার অফ পয়েন্টার হবে কত? মিনিমাম নাম্বার অফ পয়েন্টার হচ্ছে রুট নোড যতটা হবে তার থেকে এক বেশি, অর্থাৎ দুইটা অলওয়েজ। আর রুট নোডের বেলায় আমি যদি বলি ম্যাক্সিমাম নাম্বার অফ কিস, ম্যাক্সিমাম নাম্বার অফ কি কয়টা হবে? ম্যাক্সিমাম নাম্বার অফ পয়েন্টার কয়টা হবে? পয়েন্টার n, আর কি কত? কি হচ্ছে n - 1, তাই তো? ঠিক আছে, এটা রুট নোড। কিন্তু নন লিফের নোডের বেলা আছে ম্যাক্সিমাম সবার জন্য সেম, এই সবার জন্য ম্যাক্সিমামটা সেম। আমি এটাকে কপি করে নিয়ে আসি। সবার জন্য ম্যাক্সিমাম সেম, ম্যাক্সিমাম কতটা হবে আর ম্যাক্সিমাম পয়েন্টটা কতটা হবে সেটা ডিফাইন করে দেয় আমাদের এই ডিগ্রিটা, তাই তো? এই যে ডিগ্রিটা এটা বলে দিচ্ছে। কিন্তু নন লিফ নোডের বেলায় মিনিমাম কি কয়টা হবে বা মিনিমাম পয়েন্টার কয়টা হবে সেটা আর 1 আর 2 না। যদিও আমি জানি ছবি থেকে দেখা যায় যে মিনিমাম একটা কি থাকতে হবে আর মিনিমাম দুটো পয়েন্টার হবে, এটা তো দেখে বলা যায়, তাই তো? কিন্তু আপনার নন লিফের বেলায় আপনার 1 আর 2 এটা বলা যাবে না। কেন? বি প্লাস টির একটা প্রপার্টিজ বলছি কি, বি প্লাস টির সবগুলো লিফ কি আলাদা আলাদা ডেপথে থাকে না সেম ডেপথে থাকে? সেম ডেপথে। তাহলে এটা আমরা আপনাদেরকে প্রুফ পড়াচ্ছি না, এটা প্রুফ করাই আছে যে যদি টু প্লেস অল দা লিফ নোডস, সবগুলা লিফ নোডস এট দা সেম ডেপথে সবগুলা লিফ নোডকে রাখার জন্য, হ্যাঁ,
উই নিড টু স্যাটিসফাই দ্য ফলোইং কন্ডিশনস, এটা আর কি ফলোইংস, এটা আমি বলে দিই। এরকম একটা প্রমাণ আছে এবং আমি আপনাদেরকে প্রমাণ পড়াচ্ছি না, এটা প্রমাণ করা হয়েছে যে সবগুলা লিফ নোডকে একই ডেপথে রাখতে হলে আমাদেরকে নন লিফ নোডের বেলায় মিনিমাম নাম্বার অফ কি বা মিনিমাম নাম্বার অফ পয়েন্টার, মিনিমাম নাম্বার অফ পয়েন্টারটা হচ্ছে সেল অফ n/2, এতটা মিনিমাম পয়েন্টার থাকতে হবে, মিনিমাম নাম্বার অফ পয়েন্টার। সেল ম্যাথে সেল পড়ছে না 1.5 এর সেল কত? স্যার 2 2। আপনারা সেলটা তাহলে জানেন তাই না? সেলিং আর কি 1.5 এর উপরের ভ্যালু হচ্ছে 1 আর নিচে সরি উপরের ভ্যালু হচ্ছে 2 আর ছোট ভ্যালু হচ্ছে 1, তাহলে সেলিং এটা সেলটা এটা ছাদটাকে 2 তাই না? তাই তো? তাহলে আমি বলতেছি কি মিনিমাম নাম্বার অফ পয়েন্টার কত হবে, ডিগ্রি যদি n হয় তাহলে n কে 2 দ্বারা ভাগ করে তার সেলের ভ্যালু যত হবে এতটা পয়েন্টার থাকতেই হবে, তার নিচে যদি পয়েন্টার রাখেন তাহলে সবগুলা লিফকে একই ডেপথে রাখতে পারবেন না, এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করা হয়েছে, প্রুফ করাচ্ছি, এটা মুখস্থ করতে হবে এখন, বুঝতে পারলাম? জি স্যার। তাহলে মিনিমাম নাম্বার অফ পয়েন্টার যদি এটা হয় তাহলে মিনিমাম নাম্বার অফ কি কত হবে, কি এটা সমান না তার থেকে এক কম? স্যার এক কম। সেল অফ এত -1, তার মানে আপনারা যে কোনো একটা মুখস্থ করলে আরেকটা পাওয়া যায়। আপনি যদি এটা মুখস্থ করেন কি থেকে এক বাড়ায় দিলে পয়েন্টার পাওয়া যায়, অথবা উল্টো পয়েন্টার যদি মুখস্থ করেন সেটাতে এক কমায় দিলে নাম্বার অফ কি পাওয়া যায়, বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই সবগুলা লিফকে একই লেয়ারে রাখার জন্য আমাদেরকে এই কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে, মিনিমাম পয়েন্টার থাকতে হবে এতগুলা এবং মিনিমাম কি থাকতে হবে এতগুলা। এটা হচ্ছে নন লিফের বেলা। আবার লিফের বেলা আবার আলাদা, লিফ নোডের বেলা আবার প্রমাণ করা হয়েছে ওই সেম জিনিসটাই, যে ওই কন্ডিশন সবগুলা লিফ একই লেয়ারে রাখার জন্য লিফে আবার এই কন্ডিশনটা আপনাকে ফুলফিল করতে হবে। কি কন্ডিশন? লিফের বেলায় মিনিমাম নাম্বার অফ, ম্যাক্সিমামে কোনো চেঞ্জ নাই, ম্যাক্সিমাম সবার জন্য সেম। লিফের বেলায় মিনিমাম নাম্বার অফ কিটা হবে সেল অফ n-1/2, এটা আমি যে ম্যাথমেটিক্যাল প্রুফ আমরা পড়াচ্ছি না, কারণ আমি একটু শিওর হইনি, অনেকদিন পরে দেখাচ্ছি। হ্যাঁ, মিনিমাম নাম্বার অফ কি হবে সেল অফ n-1/2 এর সমান। তাহলে মিনিমাম নাম্বার অফ পয়েন্টার কত হবে, এটার সাথে কি এক বিয়োগ করবো না এক বাড়ায় দিব পয়েন্টার? স্যার যোগ করে দিব। এক বাড়ায় দিব, বুঝতে পারলাম? জি স্যার। তাহলে এই কন্ডিশনটা অলওয়েজ ফুলফিল করতে হবে। যে এখানে বলা আছে রুটের বেলায় কি হবে, ম্যাক্সিমাম বলিনি, ম্যাক্সিমাম সবার জন্য সেম। মিনিমামের বেলায় বললাম কি কতটা হবে, পয়েন্টার কতগুলো হবে, আর লিফ নোডের বেলায় কি কতগুলো হবে আর পয়েন্টার কতগুলো হবে, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এটা মুখস্থ না রাখলে অনেক কিছু পারবেন না বা ভুল করবেন। ক্লিয়ার এতটুকু? জি স্যার। ওকে, তাহলে এবার তাহলে একটু আপনাদেরকে কি করব, এবার আপনাদেরকে একটু ভয় দেখাই। আর কে বলে ভয় দেখে, মানে এটা বললাম আর কি ভয় দেখাবো। এবার মনে করেন আমরা পরীক্ষার হলে আমরা কি করবো, আমরা পরীক্ষার হলে খুব কমই কোশ্চেনে আছে যেখানে আমরা ডিরেক্ট ডিগ্রি বলে দিই, কি বুঝলেন? D+C এর ডিগ্রিটা আমরা ডিরেক্ট বলে দিব না যে ডিগ্রি 5। আমি কিভাবে বলবো, আমি পরীক্ষার হলে বলবো যে consider a B+3 where the degree is even and the minimum number of keys of any keys na কিও বলা যায়, minimum number of keys of any non-leaf node is মনে করেন 3। বুঝছেন? জি স্যার, এটা যে সূত্র দিয়ে করা লাগবে, সেল n-2 - 1 = 3 হবে। বাহ, আপনারা খুব ভালো অঙ্ক পারেন তো, কে বলে আপনারা অঙ্ক উইক? তাহলে দেখেন এখানে বলা আছে ট্রি এর মিনিমাম নাম্বার অফ কি কত, মিনিমাম নাম্বার অফ কি, এই নন লিফ নোডের মিনিমাম নাম্বার অফ কি মানে হচ্ছে 8টা, তাহলে এটার মান কত 3, তাই তো? জি স্যার। তাহলে সেল অফ n/2 এটার মান 4, তাই তো? তাই তো? জি স্যার। জি স্যার। এবার একটা সংখ্যা যদি জোড় হয়, আমি জাস্ট একটু एग्जांपल দেখি, মনে করেন সংখ্যাটা হচ্ছে 4, জোড় হলে জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল যেটা পাওয়া যায়, আর এটাকে সেল করলো 4/2 কে কত পাওয়া যায়? সেমই পাওয়া যায়। সেমই পাওয়া যায়, কারণ
একটা জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগফলটা হয় পূর্ণ সংখ্যা, তাই না? পূর্ণ সংখ্যাই তো জি ইন্টিজার। স্যার। ইন্টিজারের সেলিং কি? ওই ইন্টিজার নিজে, জি তাই না? আমি 1.5 এর বেলায় না সেলিং 2 পাওয়া যায়। 2 এর সেলিং কত? 2 এর সেলিং হচ্ছে 2 নিজে, তাই তো স্যার? জি স্যার। ওরকম আর কি। তো আমি যেহেতু বলে দিচ্ছি ডিগ্রিটা হচ্ছে ইভেন, তাহলে আমরা সেল অফ n/2 কে কি আমি ডিরেক্ট n/2 লিখতে পারি? জি স্যার। স্যার পারি। লেখা যায়। তাহলে এখান থেকে ডিগ্রির মান কত? 4 দুগুণে 6, তাই তো? স্যার 8 আছে। না, না, দেখলাম আর কি আপনারা গুণ পারেন কিনা, এবং বুঝলাম আপনারা ভালোই পারেন। দেখছেন আপনাদেরকে যে মোটিভেশন দিচ্ছি, তার জন্য তো ট্রিট পাওয়া উচিত। স্যার আপনি এ দিয়ে দেন, আমরা দোয়া করব আপনার জন্য। মানে এই যে দেখছো, সামনে রমজান মাস, স্যার না হলে আমরা ফুড পান্ডা দিয়ে আমরা হচ্ছে ট্রিট আপনার বাসায় পৌঁছাই দিব, আপনার আরো কষ্ট করা লাগবে না, তাও দিয়ে দেন স্যারে। দেখছো মানে 40 স্টুডেন্ট স্যার 40 দিন খাওয়া যাবে ফ্রি, অফারটা গ্রহণ করুন। মার্কস ছাড়া মানে দিন শেষে আপনাদের গ্রেডটা ইম্পর্টেন্ট, বোঝা যাচ্ছে। ওকে, আপনার প্রায়োরিটি লিস্টে। ওকে, না স্যার, বুঝানোটা স্যার কতটুকু বুঝতে পারছি পুরোপুরি। আরে না, দেখেন না সবাই ট্রিট দেওয়ার জন্য আগ্রহ স্যার হয়ে যাচ্ছে। বুঝাই, আপনি যেভাবে পড়াচ্ছেন পড়া তো হচ্ছে, আর মার্কসটা না হয় আমরা আপনাকে ট্রিট দিয়ে নিলাম, দুটাই তো হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। সো এভাবে আর কি আমাদের ডিগ্রিটা বের করতে হবে। মানে ডিরেক্ট দিব না, না দিয়ে এরকম কোনো না কোনো একটা ফর্মুলার উপর বেস করে দিয়ে দিব না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনাদের পর ডিগ্রি। এখন যদি ডিগ্রি ভুল বের করেন, তাহলে ট্রি এর ছবি যেটা আঁকবেন, ট্রি এর ছবিকে ট্রি থাকবে না, ও কিছু একটা হয়ে যাবে ডিগ্রি ভুল কিছু করলে। একটা হয়ে যাবে। অন্য কিছু হয়ে যাবে। অন্য কিছু হয়ে যাবে। এই জন্য পরীক্ষা হলে কেয়ারফুল। ট্রি আঁকাটা বড় কথা না, একবার ডিগ্রিটা বের করে এটাকে আবার রিভাইজ দিবেন ঠিক আছে কিনা, কারণ এখানে সর্বনাশ হয়ে গেলে একদম পুরাই সর্বনাশ হয়ে যাবে, এরকম আর কি। সো একটু কেয়ারফুল থাকতে হবে আসলে আমাদেরকে। স্যার তো হুম স্যার অড হইলে কি হবে? মানে ইভেনে তো সিলিং থাকলে হচ্ছে আমরা সরাসরি n/2 লিখে ফেলছি। তো তাহলে অড যদি থাকতো তখন কি হতো? অড যদি হইতো, কঠিন কোশ্চেন করে ফেলছে তো। যদি অড যদি হয়, তাহলে এটার ভাগফলটা কত হবে? অড হলে আপনার হচ্ছে n+1/2 লিখবেন। n/2 যেটা যে কথা, এটা হচ্ছে এটা যেহেতু অড না, আপনার যদি ইয়া পাইতে হবে। মনে করেন আমি 3 দিলাম, দেখেন আমরা এক্সাম্পল দিয়ে বুঝি। মনে করেন আমি সেল অফ 3/2, এটার মান হচ্ছে কত? 2, তাই না? অর্ডের বেলায় আমি যদি সবসময় 1 বাড়িয়ে যোগ ভাগ করি, ক্লিয়ার? তাহলে অড যদি হয়, অর্ডের বেলায় সেল অফ n/2 টাকে আমরা কি লিখবো? n+1/2। n+1 ডিভাইডেড বাই 2। বুঝছেন? অর্ডের বেলায় আমরা কি করব? n-টাকে যদি ইভেন করে ফেলেন, ইভেন করে 2 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে, এই সেলের মানটা তাই পাওয়া যাবে, অর্থাৎ n/2 এর সেলটা তাই হবে। বুঝতে পারছি? জি স্যার। ভাবছিলাম পরীক্ষা দিব, কোশ্চেনটাই করে ফেলবো। এভাবে হলে তো খেলাধুলা করা যাবে না, খেলবো না এমন হলে। ওকে, আরো অনেক কিছু আছে স্যার দেওয়ার মতো। আচ্ছা। না, আপনারা এইভাবে যদি সব জেনে যান আগে ভাগে, এইভাবে হলে আমি খেলবো না কিন্তু। ওকে, আচ্ছা। তো এমনিতেই দেখেন এই করোনার মধ্যে বাসায় বসে আছি, খেলাধুলা করা যায় না, মাঠে যেয়ে খেলাধুলা করা যাচ্ছে না। এখন আপনাদের সাথে ক্লাসরুমে খেলাধুলা করি, সেটাও যদি না পারি তাহলে হয়? স্যার অনলাইনে গেমস খেলবেন আর মুভি দেখবেন। দেখছো, এই যে ফ্যাকাল্টিকে ধ্বংসের পথে ডাকতেছে। আমি তো আপনাদেরকে এগুলা করতে, আমি তো আপনাদেরকে পড়তে বলি, আপনারা আমাকে পড়তে বলবেন, বলবেন স্যার পড়তে হবে আপনাকে। ডাটা নিয়ে রিসার্চ করেন তার বসে বসে। এই যে ভালো কথা বলছে, দেখছো? আচ্ছা, যাই হোক। সো আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই হচ্ছে আমাদের প্রপার্টিজ, সবগুলো প্রপার্টিজ বলা শেষ। এবার আমরা আঁকাকি শুরু করব। তো এবার b+3 এর কাজ শুরু করব। আচ্ছা, এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে রাখছি। মনে করেন কোন একটা b+3 এর আপনার হচ্ছে ইয়াটা ডিগ্রি হচ্ছে n এর মান হচ্ছে 5। তাহলে ডিগ্রি যদি 5 হয়, তাহলে যে কোনো নোডের, এই যে কোনো নোডের ম্যাক্সিমাম পয়েন্টার তো 5টা হবে, তাই তো? পয়েন্টার ডিগ্রি 5 হলে জি স্যার। পয়েন্টার হবে 5টা। ম্যাক্সিমাম কি কয়টা? 5টা না 4টা? 4টা। আচ্ছা, রুট নোডের বেলায় আপনার মিনিমাম পয়েন্টার হবে 2টা, তাই তো স্যার? জি স্যার।
রুট নোডের বেলায়। আর নন লিফ নোড যদি হয়, নন লিফ নোডের বেলায় পয়েন্টার কয়টা হবে, যে পয়েন্টারটা হচ্ছে n/2 এর সেলিং, তাহলে 5/2 এর সেলিং হচ্ছে আড়াই, আড়াইয়ের সেলিং হচ্ছে 3, তাই তো? ক্লিয়ার নন লিফের বেলায়? জি স্যার। জি স্যার। আর লিফের বেলায় পয়েন্টার হবে কত, n-1/2 এর সেলিং প্লাস 1। আচ্ছা এটা আমি ভ্যালু দিয়ে বলছি, আচ্ছা ভ্যালু মানে এই ফর্মুলা ভ্যালু, তাহলে লিফ নোডের বেলায় ভ্যালু হবে n-1/2 এর সেলিং, তাহলে ভ্যালু হবে কয়টা, 5-1/2, মানে 4/2, মানে 2 এর সেলিং 2 নিজে, তো 2টা হবে ভ্যালু মিনিমাম, তাই তো? তাহলে এরকম ছোট ছোট একটা কোশ্চেন দেওয়া থাকতে পারে, n এর মান দেওয়া থাকবে, এরকম প্রতিটা কম্পোনেন্টকে বের করতে হবে আপনার, মিনিমাম কয়টা হবে, ম্যাক্সিমাম কয়টা হবে। ম্যাক্সিমাম তো সবার জন্য সেম, লিভ রুট বলেন, নন লিভ বলেন, লিভ বলেন, প্রত্যেকের বেলায় তো ম্যাক্সিমামের ভ্যালু 5 আর 4, তাই না? জি স্যার। ম্যাক্সিমামটা সেম, জাস্ট মিনিমামটা তিনটার বেলায় মিনিমামটা 3 রকম, এই হচ্ছে ঘটনা। যাই হোক, তাহলে এবার চলে আসে B+3 তে কিভাবে আমরা ইনসারশনটা করব সেটা শিখবো। তাহলে B+3 তে ইনসারশন যেটা হবে, দাঁড়ান কিভাবে পড়াবো ভাই বানি। আচ্ছা আগে এখান থেকে দেখি। তাহলে মনে করেন এটা হচ্ছে অলরেডি একটা B+3 বানানো আছে অলরেডি, ঠিক আছে? এটা অলরেডি বিল্ড আপ করা আছে। এটার মধ্যে এবার হচ্ছে আমরা কাকে, 7 কে ইনসার্ট করব, ইনসার্টিং 7, 7, কথা বোঝা যাচ্ছে? জি স্যার। অলরেডি একটা ট্রি দেওয়া আছে, 7 কে আমরা ইনসার্ট করব। তাহলে ইনসারশনটা কিভাবে করব দেখেন, 7টাকে কোন দিকে পাবো, 13 বামে গেলে পাবো না 13 ডানে গেলে পাবো, নাকি 17 ডানে, কোন দিকে গেলে 7 পাবো? 13 বামে স্যার। 13 বামে, কারণ আমরা অলরেডি জানি 13 বাম দিকে চাইল্ডের ভ্যালুগুলো হচ্ছে 13 সমান বা ছোট, নাকি 13 থেকে শুধু ছোট? 13 থেকে শুধু ছোট। শুধু ছোট, তাহলে 7টা 13 থেকে যেহেতু ছোট, 13 বামে যাব। 13 বামের সেলে কি 7 রাখার মতো জায়গা আছে? আছে স্যার, 5 এর পর জায়গা আছে। আমরা কি করব, ডিরেক্ট 7টাকে প্লেস করে দিব, এবং যদি প্লেসমেন্টটা মনে করেন এইটা হচ্ছে, মনে করেন এই সেলে ভ্যালুটা হচ্ছে 9, 9 এর পরে 7 হবে, নাকি এই জায়গায় 7 লিখবেন, 9টাকে এর পরে দিবেন, অর্থাৎ শর্ট করে লিখবেন, কথা বোঝা যায়? জি স্যার। এখন সেলটা হচ্ছে 2 3 2 3 5 আর এরপরটা হচ্ছে ফাঁকা, এরকম। তাহলে এখন যেহেতু আমার 7টাকে রাখতে হবে, আমি ডিরেক্ট এই সেলে 7টা প্লেস করে দেবো, কারণ এখানে 7টাকে একটা শর্টের হয়ে যায়, তাই তো স্যার? যদি এটা এমন হতো যে 2 3 9 তারপর ফাঁকা, তাহলে এবার 7টাকে এখানে রাখবো না, এবার আমরা 9টাকে আগে তুলে নিয়ে 9টাকে এখানে লিখবো, আর 7টাকে এখানে লিখবো, শর্ট করে সবসময় লিখতে হবে, বুঝতে পারলাম? আচ্ছা তাহলে আপাতত আমার যে এক্সাম্পলটা, আমার এক্সাম্পলে কি শর্ট করতে হবে না বাই ডিফল্ট এখানে 7 বসালে শর্টেড হয়ে যায়, তাই তো স্যার? বাই ডিফল্ট হয়ে যায়, তাহলে এই যে 7 বসায় ফেললাম, দেখছেন কত ইজি ডাটা ইনসারশন। স্যার এটা নিজে কোনো কিছু ভেতরে করা লাগবে না, আমি নিজেই শুধু মানে 5টা মানে যদি 9 থাকে 9টা হচ্ছে পরে দেবো, আর 7টা আগে দেবো 9 এর, এরকম? হ্যাঁ হ্যাঁ ওইভাবে, শর্ট আর দেখাইতে হবে না, নিজে করে ফেলবেন ডিরেক্ট। ফাংশন কল করলেই হয় শুধু, আর কিছু লাগবে না। কি বললেন? ইনসার্ট ফাংশন কল করলেই হচ্ছে। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে ইনসার্ট করলেন, এবার আরো বড় ইনসার্ট করি। এবার আমি ইনসার্ট করতে বলছি 8 কে, 8, 8টা 13 ডানে না বামে, কোন দিকে যাবে? 13 ডানে। এ ডানে কারা বলে, এরা 13 কারা? বামে স্যার। বামে স্যার, 13 বামে, ইয়েস আমরা সবাই বামপন্থী আর কি। তো 13 বামে, 13 বামে এবার কি রাখার জায়গা আছে না ওভারফ্লো? ওভারফ্লো, এই যে লিখছে 8 ইনসার্ট করতে গেলে নো ফ্রি স্লট, কোনো স্লট নেই, ওভারফ্লো হয়ে গেছে। এবার ওভারফ্লো হলে কি করব? তাহলে এবার খুবই 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 মনোযোগ দিয়ে দেখতে হবে। যদি ওভারফ্লো হয়, এখন ওভারফ্লোটা কোন নোডে হয়েছে, নন লিফ নোডে না লিফ নোডে? লিফ নোডে। ওভারফ্লো দুই ধরনের, এই জায়গায় ওভারফ্লো হইতে পারে অথবা এই জায়গায় ওভারফ্লো হইতে পারে। এই মুহূর্তে আমাদের ওভারফ্লোটা হচ্ছে লিফ নোডে। লিফ নোডে ওভারফ্লোটা ম্যানেজ করব আমরা কিভাবে, লিফ নোডে ওভারফ্লোটা আমরা এখন ম্যানেজ করাটা দেখব আর কি। লিফ নোডে ওভারফ্লো ম্যানেজ করব। তো লিফ নোডে ওভারফ্লো হলে আমরা যে অপারেশনটা করি সেটাকে বলি কপি আপ অপারেশন। কপি আপ মনে থাকবে? থাকবে স্যার। কপি আপ নামটা মনে রাখবেন, কপি আপ। লিফ নোডের বেলায় কপি আপ। আর আরেকটা করি আমরা, ওটাকে বলি ন লিফ নোডের বেলায় ওভারফ্লো হলে আমরা যে অপারেশনটা করি সেটাকে বলে পুশ আপ। পুশ আপ মনে থাকবে? একটা হচ্ছে কপি আপ, একটা পুশ আপ। লিফ নোডের বেলায় করতে হয় কপি আপ, আর নন লিফের বেলায় করতে হয় পুশ আপ।
কোনটা কেমন। এখনো নন লিফের তো আমরা ওভারফ্লো পাইনি, আমরা পাইছি লিফ নোডে। তার লিফ নোডটা দেখতে কেমন ছিল খেয়াল করেন। লিফ নোডটা দেখতে ছিল 2, 3, 5, 7, আর আমাদেরকে ইনসার্ট করতে বলা হয়েছে 8কে। তাহলে এখানে যেহেতু 4টা ভ্যালুই রাখা যায় সর্বোচ্চ, আপনি কি আরেকটা বাড়ায় দিবেন সেল, নাকি 4-এর বেশি রাখা যাবে না? ডিগ্রি যেহেতু 5, ডিগ্রি 5 যেহেতু, তার মানে নাম্বার অফ কি হবে 1 কম, 4টা, তাহলে 4-এর বেশি রাখাই যাবে না। তাহলে 8 ইনসার্ট করতে গেলে আমরা ওভারফ্লোটা পাচ্ছি। তাহলে আমরা কিভাবে কপি আপ করব? কপি আপ করার জন্য আগে মনে করেন 8টাকে এখানে রেখে দেন, শর্ট করে ফেলেন। তাহলে এখানে 8টাকে রেখে যদি শর্ট করতে যাই তাহলে 2, 3, 5, 7, 8, শর্টটা তো এটাই তো শর্টের অর্ডার নাকি? জি স্যার। তাহলে 8 সহ আমরা এই জায়গায় ওভারফ্লো হয়েছে, তো ওই ভ্যালুগুলোর সাথে 8কে মিলিয়ে আমি একটা সর্টেড অর্ডার লিখবো, লিখছি তো? ওকে, তাহলে এবার এটাকে আমরা স্প্লিট করব। এটার মিডল নোড কে, মিডল পয়েন্ট 5 স্যার। মাঝখানটা হচ্ছে 5। তাহলে এটাকে আমি এই একটা নোডকে আমি ভেঙে 2টা নোডে ভাগ করব। তাহলে আমরা এটাকে স্প্লিট করে ফেলব, স্প্লিট করে আমরা লেফট চাইল্ড যেটা বানাবো, লেফট চাইল্ড যেটা হবে এটাকে স্প্লিট করার পরে, এটাকে স্প্লিট করে এই একটা নোডকে আমি ভেঙে 2টা নোড বানায় দিব। বাম দিকের চাইল্ডে রাখবো কি 2 আর 3কে, মনে রাখবেন মিডল পয়েন্ট সহ বাদ বাকিটা ডান দিকে যাবে সব সময়। তাহলে রাইট চাইল্ড যেটা আছে, রাইট চাইল্ডে যাবে 5, 7, 8, অর্থাৎ মিডল পয়েন্টের সমান বা তার বড়গুলা যাবে ডানে, সমান বা বড় ডানে, ছোটগুলা যাবে বামে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আপনারা ভুল করেন কি, মিডল পয়েন্টটাকে উপরে দেয় স্টুডেন্টরা আর ডানে দেয় না, এরকম হবে না। মিডল পয়েন্ট সহ যাবে ডানে, বামে যাবে সবসময়, ছোটগুলা যাবে বামে আর সমান বা বড়গুলা যাবে ডানে। আমাদের কনসেপ্টটা সবসময় একই রকম, তাই না? এর আগে তো দেখেন কি বলছি, ছোটগুলা যাবে বামে, সমান বা বড়গুলা যাবে ডানে, দেখছেন? জি স্যার। সমান বা বড় ডানে যাবে, এই সেম কথা এখানেও, মিডল পয়েন্টে সমান বা বড় যাবে ডানে আর এটা যাবে বামে। তাহলে আমরা এখন কি করবো, সর্ট করার পরে এই নোটটাকে ভেঙে আমি 2টা নোট বানায় ফেলবো। তাহলে আগে ছিল এরকম একটা নোট, এখন এই একটা নোটকে ভেঙে আমি 2টা নোট বানাবো। কি, একটা নোটে যাবে 2 আর 3, আর তার সেল ফাঁকা থাকবে 2টা, তাই তো? আর আরেকটা নোটে যাবে কত, 5, 7 আর হচ্ছে 8, আর তার একটা সেল ফাঁকা পড়ে থাকবে। তাহলে আগে ছিল এরকম একটা নোট, এখন ওই নোটটাকে মুছে দিয়ে ওই জায়গায় আঁকবেন এরকম 2টা নোট, আর পরের নোটগুলো অ্যাজ ইউজুয়াল থাকবেই, পরের যেগুলো আছে ওগুলো অ্যাজ ইউজুয়াল থাকবে, ডট 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 দিলাম। বুঝতে পারলাম? স্যার রুটে কি কোনো নোট থাকবে না? হ্যাঁ, আসতেছে রুটে। স্যার যদি আমাদের একটা নোড অ্যাড করার পর ইভেন হইতো, মিডল হইতো কোনটা? বুঝি নেই, ইভেন বলতে যে আমরা মিডল পয়েন্ট 5 বের করতেছিলাম না, মিডল পয়েন্টটা। হ্যাঁ 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 হ্যাঁ, যদি ধরেন 2, 3, 5 আছে, আমরা 7 অ্যাড করতেছি। আসতেছে। তো এটার বেলায় আমরা এখনো কাজ শেষ হয়নি, এই জন্য আর কি। তাহলে আমাদের এই যে আমি যখন নোটটা আঁকছি, এই নোটের পরে তো আরো লিফট ছিল না? জি স্যার। জি স্যার ছিল, আরো ছিল, বাট এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, এগুলো যেমন আছে তেমনই থাকবে। এর জন্য এগুলোকে আমি ডট ডট দিলাম, এই যে ডট ডট, এখানে ডট ডট দিলাম। এগুলো নিয়ে আমাদের কনসার্ন না, কনসার্ন হচ্ছে ভ্যালুটা এই জায়গায় বসাতে আসছি, এটাকে ওভারফ্লো হয়েছে, এখন আমরা এটাকে মুছে দিয়ে এই নোটটাকে মুছে দিয়ে এই জায়গায় কয়টা নোট রাখছি, এখন ওই জায়গায় 2টা নোট রাখছি, তাই তো স্যার? জি স্যার। আর দেখেন আগে প্যারেন্টটা কে ছিল, আগে প্যারেন্ট ছিল 13, 17, 24, 30। তাহলে আমি প্যারেন্টটা একটু আঁকি, 13, জি স্যার। 17, 24, 30। আগে এটা ছিল প্যারেন্ট। তাহলে এখন লিফট নোটটাকে যখন স্প্লিট করবেন, মনে রাখবেন স্প্লিট করার সময় মিডল পয়েন্ট যেটা ছিল, কে ছিল 5, তাই তো? জি স্যার। মিডল পয়েন্টের ভ্যালুটাকে তার প্যারেন্টকে পাঠিয়ে দিতে হবে, এই জন্য নাম হচ্ছে কপি আপ। একটা ভ্যালুকে কপি করে উপরের দিকে পাঠিয়ে দেয়, এই জন্য নাম হচ্ছে কপি আপ। তাহলে এখন আপনি স্প্লিটটা করে ফেলছেন, রুট নোটের কাজ শেষ, সরি লিফট নোটের কাজ শেষ, লিফের কাজ শেষ। লিফ স্প্লিট হয়ে একটা নোট 2টা নোট হয়ে গেছে, লিফের কাজ শেষ। লিফ থেকে একটা ভ্যালু উপরে পাঠাইতে হবে, কাকে পাঠাইতে হবে? 5কে। এই মিডল পয়েন্টটাকে উপরে পাঠিয়ে দিবেন। তাহলে উপরে ভ্যালু ছিল এইটা, এখন এটার সাথে এবার 5কে রাখতে হবে। 5কে কি রাখার জায়গা আছে? এর সাথে 5কে আমাকে ইনসার্ট করতে হবে উপরে, এই জায়গাটাতে রাখা যাবে না, এখন ওভারফ্লো হয়েছে। স্যার ওভারফ্লো হয়েছে। তাহলে এবার ওভারফ্লোটা লিফ নোড হয়েছে না নন লিফ নোডে হয়েছে?
নন লিফ নোডে ওভারফ্লো হয়েছে। তাহলে এবার এই ওভারফ্লো এর কাজটা এবার আমি নন লিফে করি। নন লিফের বেলায় কপি আপ না পুশ আপ? পুশ আপ। দেখেন তাহলে আবার কি করব, আমরা সর্ট করব, এটাকে ইনসার্ট করে আমরা এটাকে সর্টেড অর্ডারে লিখবো। তাহলে 5 6 যদি সর্ট করেন 5 কি মাঝখানে যাবে, শেষে যাবে না সবার আগে আসবে? একদম শুরু তো শর্ট করলে হয় 5 13 17 24 30। এই কেউ বুঝতেছেন আমার কেউ আছেন? এটা কপি আপের কারণে এখান থেকে 5 যেটা অর্থাৎ মিডল যে পয়েন্টটা সেটা উপরে পাঠিয়ে দিচ্ছে। উপরে জায়গা থাকলে লিখে ফেলতাম, যেহেতু উপরে জায়গা নাই কাজেই এখন উপরে আবার ওভারফ্লো হ্যান্ডেল করতে হচ্ছে আমাদের। অর্থাৎ এটা এমন একটা এক্সাম্পল যেখানে লিফে ওভারফ্লো হয় এট এ টাইম, আবার লিফের ওভারফ্লোটা ম্যানেজ করার পরে আবার কিসে ওভারফ্লো ক্রিয়েট হয়ে যায়, নন লিফ নোডও ওভারফ্লো ক্রিয়েট হয়ে যায়। একের মধ্যে সব আর কি, এমন একটা এক্সাম্পল স্লাইড নোটে রাখছি। তাহলে এবার আবার আগের মতো এটা মিডল পয়েন্ট কে? 17 স্যার। 17 তাহলে এবার এটাকে যদি আমি স্প্লিট করি, এটাকে যদি আমরা স্প্লিট করি তাহলে আবার আগের মতো লেফট চাইল্ডে যাবে কে? 5 আর হচ্ছে 13। এবার হচ্ছে একটু ডিফারেন্ট, এবার রাইট চাইল্ডে যাবে কি? এবার কিন্তু কপি আপ করি না, আমরা পুশ আপ করি। কেন? এই নোটটা নন লিফ নোট, এই কারণে পুশ আপের বেলায় রাইট চাইল্ডে এই মিডল পয়েন্টটা যাবে না, ও আলাদা থাকবে। রাইট চাইল্ডে যাবে বাদ বাকিটা 24 30, দুইটা আলাদা কিন্তু। তাহলে দেখেন লিফ নোডের স্পিডে আমরা মিডল পয়েন্ট সহ রাইট চাইল্ডে পাঠাই, আর নন লিফের স্পিডে রাইট চাইল্ডে কি মিডল পয়েন্টটা দেই না মিডল পয়েন্টটা ছাড়া? মিডল পয়েন্টটা ছাড়া, ঠিক আছে। তো এবার দেখেন, আর সে আপনাকে আছে এখানে একটু বলে দিই, সে আপার ডিরেকশনে সেন্ড করে দেয় কাকে? মিডল পয়েন্টকে, 5 কে, তাই না স্যার? লিফট নোটটা তাই তো, এটার বেলাও সে আপার ডিরেকশনে সেট করে দিবে যে আপ, উপর দিকে সে পুশ করবে, একটা ভ্যালুকে পাঠিয়ে দিবে, উপরের দিকে পাঠিয়ে দিবে, অর্থাৎ আপার ডিরেকশনে বা প্যারেন্টকে, আপার না বলে বলি প্যারেন্টকে সেন্ড করে, সে তার প্যারেন্টকে সেন্ড করে। ও তার এই যে এখানে এই লিফট নোটগুলা তার প্যারেন্টকে 5 পাঠাইছে, তাই তো স্যার? মিডল পয়েন্টটা ও কি করবে? তার প্যারেন্টকে সেন্ড করবে মিডল পয়েন্টটাকে। এটা মিডল পয়েন্ট কত ছিল? 17। মিডল পয়েন্ট 24 কথা না? কি বলেন স্যার? মিডল পয়েন্ট 24 এর কথা না স্যার? 5টা ভ্যালুর মাঝখানকে 24। ও সরি 17 না? তাহলে এবার দেখেন কপি আপ আর পুশ আপের মধ্যে পার্থক্যটা। কপি আপের বেলায় বাম দিকের চাইল্ড তো বানাবেনি, মিডল পয়েন্ট বের করে, ডান দিকের চাইল্ডে মিডল পয়েন্ট সহ যায় আর উপরে মিডল পয়েন্ট পাস করে। আর পুশ আপের বেলায় ডান দিকের চাইল্ডে মিডল পয়েন্টটা থাকে না? থাকে না? ও উপরের দিকে মিডল পয়েন্টটাকে পাস করে, ও উপরের দিকে মিডল পয়েন্ট পাস করে, পুরোটাই সেম, খালি ডিফারেন্সটা হচ্ছে ওর রাইট চাইল্ডে যেটাকে উপরের দিকে পাঠায় তার একটা কপি সে রেখে দেয় রাইট চাইল্ডে, আর এটার বেলায় যে ভ্যালুটাকে উপরের দিকে পাঠায় তার কোনো কপি রাইট চাইল্ডে থাকে না? থাকে না? থাকে না। এই হচ্ছে ডিফারেন্সটা। এই জন্য এটাকে বলে পুশ আপ। কপি আপ কেন বলা হয়? কারণ এক কপি চাইল্ডে রয়ে যায়, যেটাকে প্যারেন্টকে পাঠাচ্ছে তার এক কপি চাইল্ডে রয়ে গেছে। আর পুশ আপের বেলায় কোনো কপি চাইল্ডে নেই, আছে চাইল্ড দুইটার মাঝে একটা তো 17 নাই, দেখেন। এই জন্য এটাকে বলা হয় পুশ আপ, মনে থাকবে? কপি আপ, পুশ আপ। আচ্ছা, তাহলে এবার এটার কাজ করি, তাহলে এবার এটার ওভারফ্লো হ্যান্ডেল করি। তাহলে এটা কপি করে নিয়ে আসি, মনোযোগ দিয়ে শিখে। এই দুইটা শিখলে আমার পড়ানো শেষ। এবার এই জায়গাটাতে আমি 5 রাখবো। তাহলে 5 রাখতে যে আমার এই নোটটা, এই যে এইটা এখন কয়টা চাইল্ড? একটা কয়টা হয়ে যাবে? দুইটা হয়ে যাবে না? একটা লেফট চাইল্ড, এটা রাইট চাইল্ড, দুটো চাইল্ডে তো ভাগ হয়ে যাবে, তাই তো স্যার? জি স্যার। দুইটা। তাহলে আমি এবার ফাঁকা সেল রাখি এরকম, এই একটা চাইল্ড, দুটো চাইল্ড বানাবো। আগে ছিল একটা, এখন বানাচ্ছে দুইটা। আর হচ্ছে এই অপর একটা চাইল্ড, এই যে দুইটা চাইল্ড হয়েছে। ওকে, দুইটা চাইল্ডের মধ্যে প্রথম চাইল্ডে যাবে 5 আর 13, তাই তো স্যার? আর পরের চাইল্ডে যাবে কে? 24 আর 30, তাই না? আর উপরে পাঠাবে কত? 17। দেখেন একটু আগে লিফ নোট যখন উপরে পাঠাইছে তার প্যারেন্ট ছিল, এই প্যারেন্টটা ক্যাচ করছে 5টাকে এবং 5 সহ সে কাজ করছে, তাই তো? কিন্তু এবার ও যখন স্পিড করতেছে, ওর কি কোনো প্যারেন্ট আছে? না স্যার, ও নিজেই ওর প্যারেন্ট নাই, কিন্তু ওর প্যারেন্টকে সে 17 পাঠিয়েছে। তখন আপনি কি করবেন? নতুন করে একটা প্যারেন্ট বানাবেন। তাহলে 3 এর হাইট কি সেম আছে না 1 বেড়ে গেছে?
এক বেড়ে গেছে। স্যার এক বেড়ে গেছে। আপনি বাড়াইছেন নাকি অ্যালগরিদমই প্রয়োজন অনুসারে এক বাড়ায় ফেলছে? অ্যালগরিদমই বাড়ায় দিছে, বোঝা যায় স্যার। এই জন্য এটাকে বলে ডাইনামিক স্ট্রাকচার। সে প্রয়োজনে বাড়াবে আবার কমাবে, যখন লাগবে না কমায় ফেলবে। বুঝতে পারলাম স্যার? জি স্যার। প্যারেন্টে কেউ ছিল না, সো আমরা নিজে একটা ফাঁকা নোট ক্রিয়েট করে 17টাকে তো রাখার জায়গা দিতে হবে, জায়গা দিলাম। তাহলে দেখেন এই প্যারেন্টের দুইটা চাইল্ড, এই পয়েন্টারটা পয়েন্ট করবে এই চাইল্ডকে, আর এই পয়েন্টারটা পয়েন্ট করবে এই চাইল্ডকে, তাই তো? আবার এই 5-এর বাম দিকের চাইল্ড হচ্ছে এইটা, এই 5-এর ডান দিকের চাইল্ড হচ্ছে এইটা, 13-র ডান দিকের চাইল্ড হচ্ছে, এখানে তো আমি অনেকগুলো লিখে নিই, যে আরো ছিল না, যে এগুলো তো আমি লিখে নিই। তাহলে ফাইনাল ট্রিটা যে এবার খেয়াল কর, এই যে এটা 17 উপরে চলে গেছে, বামে 5-13 আসছে, ডানে 24-30 আসছে, আর এই যে বাদ বাকি যেগুলো এটা স্প্লিট হয়ে আমাদের যে এই নোটটা ছিল, এই নোটটা স্প্লিট হয়ে এখন কয়টা নোট হয়েছে? একটা না দুইটা হয়েছে? এই যে দুইটা। এবং মজার বিষয় হচ্ছে আপনার হয়েছে কিনা বোঝার উপায় কি, আপনার যতগুলা নোট থাকবে প্রত্যেকটা থেকে একটা করে পয়েন্টার একটা একটা কোনো না কোনো চাইল্ডের সাথে চলে যায়। দেখেন তো এক্স্যাক্টলি মিলে যায় কিনা সব পয়েন্টার। যদি আপনি ভুল করেন দেখবেন আপনার এখানে পয়েন্টার দেওয়ার মতো চাইল্ড খুঁজে পাচ্ছেন, অথবা চাইল্ড একটা বেশি আছে পয়েন্টার খুঁজে পাচ্ছেন না, এরকম ভুল মিলবে না তখন স্ট্রাকচারটা। বুঝতে পারলাম? এই তো B+3 ইনসারশন পড়ানো শেষ। এখন কপি আপ আর পুশ আপ যদি না বোঝেন তাহলে এই দুইটা বুঝলে B+3 তে ফুল মার্কস পাবেন, কেউ কোনোদিন ভুল করবেন না আর কি। স্যার কপি আপ আর পুশ আপ করে জিনিসটা হচ্ছে লেভেলটা বাড়ানো হয় এই ট্রিটার আর কি। কপি আপ আর পুশ আপ হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে লিফ গুলা সবসময় একই লেয়ারে রাখা হয়। দেখেন তো হাইট বাড়ছে কিন্তু লিফ গুলা কি অন্য কোনো লেভেল কি কম বেশি হয়েছে না? সবাই এক লেয়ারে পড়ে আছে, সবাই একই লেয়ারে। এই জন্য কপি আপ আর পুশ আপের অ্যালগরিদমটাকে এমন ভাবে করা হয়েছে, যে অ্যালগরিদমটা কি, এই যে আমি বলছি এভাবে করতে হবে, কপি আপটা ঠিক এভাবে করতে, অন্যভাবে করলে হবে না। এটি হচ্ছে অ্যালগরিদম, ঠিক আছে? B+3 অ্যালগরিদমের কোডটা এভাবে লেখা আছে, যে কোডটাকে আমি মুখের ভাষায় বুঝেছি। আমি আপনাকে অ্যালগরিদমের যে কোডটা না লিখে আমি মুখের ভাষায় বুঝেছি, এইভাবে কাজ করে প্রসেসটা। এই হচ্ছে ঘটনা। ওকে, এটা ওকে স্যার, বুঝছি মোটামুটি। তো পরীক্ষার হলে আমরা এরকম, এটা কি পার্শিয়ালি বিল্ড আপ ট্রি, পরীক্ষার হলে আমরা এরকম পার্শিয়ালি কোনো বিল্ড আপ ট্রি দেব না। পরীক্ষার হলে আমি একদম যারটা শুরু থেকে কাজ শুরু করাতে বলবো। তো মনে করেন আমি এটা ছোট, তো আমি এটার কাজটা করে, তাহলে আমি বললাম যে এমন একটা B+3টা কনস্ট্রাক্ট করো যে B+ হোয়ার ইচ ইন্টারনাল নোড ক্যান কন্টেন অ্যাট মোস্ট 4টা চিলড্রেন, প্রতিটা নোডে 4টা চিলড্রেন হবে। তাহলে ডিগ্রি কত? 4 না 5? 5। দেখছো, প্রতিটা নোডের চাইল্ড যদি 4টা হয়, চাইল্ড যতটা ডিগ্রি কি বেশি? এই কি বলতেছেন? এই যে নোটটা তার চাইলে যে একটা চাইল্ড, দুইটা চাইল্ড, সর্বোচ্চ এখান থেকে একটা বেরোতে পারে, 3টা 4টা 5টা চাইল্ড হতে পারে। তার চাইল্ড 5টা, ডিগ্রি কত? 4 না 5? চাইল্ড যতটা ডিগ্রি কমে, ডিগ্রি কি কমে না? যতগুলো চাইল্ড, তো চাইল্ড মানে কি পয়েন্টার না? কে কি বলতেছেন? হাই হাই, আমি বলছি ডিগ্রি মানে কি বলছি? ডিগ্রি মানে বলছি নাম্বার অফ পয়েন্টার, তাই তো? জি স্যার। পয়েন্টার যতগুলো হবে নাম্বার অফ কি তার সমান হবে না এক কম হবে? এক কম হবে। স্যার এক কম হবে। কি এক কম হবে? এখন একটা নোট থেকে পয়েন্টার যতগুলো হবে তার চাইল্ড কতগুলো? সেম না কম বেশি? স্যার সেম। সেম না? তাহলে আপনারা এক কম হয় বলতেছেন কেন? এই কোশ্চেনে বলছে প্রতিটা নোডের চাইল্ড হচ্ছে সর্বোচ্চ 4টা, তাহলে তার ডিগ্রি কত? 4 না 5? 4। তাই তো? ডিগ্রি হচ্ছে 4। তো কনফিউশন? তাহলে আমাদের ডিগ্রি কোশ্চেনটা গিভেন দেওয়া আছে কি ডিগ্রি হচ্ছে 4, কারণ নাম্বার অফ পয়েন্টার যে কথা, নাম্বার অফ চাইল্ড তো একই কথা, তাই না? তো ডিগ্রি হচ্ছে 4। দেখছেন আপনারা এই জায়গায় কনফিউজ হয়ে গেছেন, তাহলে এই কোশ্চেনটা করলে তো আপনারা ভুল করতেন সিটিতে। আহা, অন্য কিছু রাখতাম। ও, এই প্র্যাকটিসে রাখতাম না, এটাকে রেখে দিতাম গুপ্ত ধনের মতো। ওকে, আচ্ছা, তো এবার আমার কি বলছে? ট্রিটাকে বিল্ড আপ করো ইনিশিয়ালি এমটি, যাটা শুধু ট্রি এর কিছুই নাই। এখানে তো আমি এক্সাম্পলে দেখেছি যাটা শুধু ট্রিটা এরকম ছিল, তারপর আমি ইনসার্ট করছি। এখন বলছে ইনিশিয়ালি যে ট্রিটা হচ্ছে এমটি, এবং এই যে ভ্যালুগুলো একের পর এক সিকোয়েন্সিয়ালি, অর্থাৎ আগে 5,
তারপরে 50 এইভাবে। তাহলে আমরা শুরু করি, খেয়াল করেন। আমি একটু ভ্যালুগুলো এখান থেকে কপি করে নিয়ে আসি, তাহলে আর এটা বারবার দেখতে হবে না। তো আমরা ট্রিটা বিল্ড আপ করার জন্য এইভাবে ছবি আঁকা আমার পক্ষে খুব টাফ। আমরা সিমুলেটর ইউজ করবো, গুগল করলেই B+T সিমুলেটর পাওয়া যায়, B+T সিমুলেটর। কি খুশি হয়ে গেছেন? জি স্যার। গুগল করলে সর্বপ্রথম যেটা আসে এটাই মোস্ট প্রবাবলি খুব সুন্দর একটা সিমুলেটর। হ্যাঁ, এটাই খুব সুন্দর একটা সিমুলেটর। আচ্ছা, আজকে তো মনে হয় দেখা শেষ করতে পারবো না, আগামী দিন দেখাই তাহলে। আজকে শেষ করে দিই ক্লাস, কি বলেন? জি স্যার, ক্লাস টাইম আজকে পুরোটা শেষ করতে পারবো না, তো আগামী দিন আবার দেখা যায় শুরু থেকে পড়াইতে হবে। তাহলে আজকে এতটুকু থাক, আগামী দিন আমি পুরোটাকে এই একটা ট্রি বিল্ড আপ শিখা দিব। সাডেন সিটি হইতেও পারে। ওকে, তাহলে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, দিচ্ছি। আজকে এতটুকু, কারো কোশ্চেন না থাকলে রেকর্ডিং অফ করব। এনি কোশ্চেন? স্যার শুধু অ্যাসাইনমেন্টের টাইমটা বাড়াই না দিন। যে অড হইলে যদি ইভেন হয় তাহলে কোনটা মিডিলে পাঠাবো, মিডিলে কোনটা ও হবে আর কোনটা হ্যাঁ পাঠাবো। হ্যাঁ, এই যে ভালো একটা জিনিস মনে করে দিচ্ছি। তাহলে এবার দেখেন, আমি যখন স্প্লিট করতে যাব, মনে করেন আপনার ইয়াটা ভ্যালু হচ্ছে মনে করেন 4টা, মনে করেন 2, 5, 9, 10, এই 4টা, ঠিক আছে? তাহলে এই 4টাকে যদি আপনি স্প্লিট করতে চান, তার মিডল পয়েন্ট কাকে ধরবেন? মিডল পয়েন্ট আছে 2টা, 5 আর 9, তাই না স্যার? তাই তো? জি স্যার, জি স্যার। জি স্যার। এটার বেলায় মিডল পয়েন্ট কত? আমার এক্সাম্পলে তো বিজোড় ছিল, মিডল পয়েন্ট ইজিলি পেয়ে গেছি। এটার বেলায় মিডল পয়েন্ট কিভাবে বের করব? এটার বেলায় মিডল পয়েন্ট যেহেতু 2টা, আমরা সবসময় ডানেরটাকে কনসিডার করব, অর্থাৎ সবসময় 9টাকে কনসিডার করবে অলওয়েজ। ঠিক আছে? অলওয়েজ কনসিডার দ্য রাইট ওয়ান। মনে থাকবে? জি স্যার। জোড় সংখ্যকের বেলায় ডান দিকেরটা ওকে কনসিডার করবেন। তা না হলে দেখবেন যে লিফ নোডগুলো একই লেয়ারে থাকবে না। এটা হচ্ছে অ্যালগরিদম অনুসারে সবসময় মিডল পয়েন্ট 2টা থাকলে একটা ডান দিকেরটা কনসিডার করব আমরা। বুঝতে পারলাম? ওকে স্যার। জি স্যার। ওকে, তাহলে ঠিক আছে। তাহলে এবার অফ করি রেকর্ডিং।